ছাড়ুন, আজ আমার বিয়ে, প্লিজ যেতে দিন আমায়। কথাটি বলে নেহালের কোলে দাপাদাপি ঝাপাঝাপি শুরু করে দেয় আদিবা। করতে থাকে নিজেকে নেহালের বাহুডোর থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা। আর নেহাল আদিবাকে নিজের কোলের উপরে বসিয়ে এমনভাবে শক্ত করে জড়িয়ে রেখেছে যে চাইলেও আদিবা নিজেকে ছাড়িয়ে নিতে পারছে না। দুজনের মধ্যে অনেক ধস্তাধস্তি হতে থাকে। কিছুক্ষণ পর ক্লান্ত হয়ে আদিবা থেমে যায়। দেখে হাত দুটোই অসহনীয় ব্যথা করছে, কোমরটা ব্যথায় অবশ হয়ে আসছে। তাই নেহালের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আস্তে করে বলে, আজ আমার কোমরে প্রচণ্ড ব্যথা করছে নেহাল, প্লিজ ছেড়ে দিন আমায়। কথাটা শুনে নেহাল আদিবাকে কোল থেকে নামিয়ে নিজের পাশে সোফাতে বসায়। তারপর আদিবার এলোমেলো চুলগুলো কাঁধ থেকে সরিয়ে ঘাড়ে একটা ঠোঁটের আলতো স্পর্শ ছুঁয়ে দিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে চলে যায়। নেহাল চলে যাওয়ার পর আদিবা বসে বসে ভাবে কোনো ঝামেলায় ফেসে গেল সে। আর কিভাবে বা এই ঝামেলা থেকে মুক্তি মিলবে? কেন যে নেহালের কথাটা বিশ্বাস করে এখানে আসতে গেল? ওদিকে হয়তো এতক্ষণে পাত্রপক্ষ এসেও পড়েছে। না জানি বাবা মা কি করছে, সব কিছু ঠিক আছে কিনা সেসব ভেবে চলছে আদিবা চৌধুরী মহলে। সকল জমজমাট আর খুশির আমেজ এখন সব শান্ত হয়ে পড়েছে। চারিদিকে কানাঘুষো চলছে। চৌধুরী ঘরের মেয়ে আজ বিয়ের আসর ছেড়ে পালিয়েছে। আবির চৌধুরীর কাউকে মুখ দেখানোর কোনো উপায় নেই। পাত্রপক্ষের সামনে নিজের উঁচু মাথাটা নিচু করে রেখেছে আর নিজেকে নিজে ধিক্কার জানাচ্ছে। কিছুক্ষণ থেকে পাত্রপক্ষ আবির চৌধুরীকে অনেক অপমান অপদস্থ করছে। যে আবির চৌধুরীকে সারা শহরের মানুষ সম্মান করে, আজকে তারই মেয়েকে নিয়ে টিভিতে ব্রেকিং নিউজ দেখানো হচ্ছে। নামি দামি বিজনেসম্যানরাও আজ কানাঘুষো করা থেকে বিরত যায়নি। আত্মীয় স্বজন কেউ কেউ তো ঠাসা দিয়ে বলছে, বড়লোকের মেয়েদের চরিত্র এমনই হয়। চৌধুরীর মেয়ে চালচলনে যা শ্রী, তাতে বিয়ের আগে 1032টা প্রেম করা কোনো ব্যাপার না। ওই মেয়ের চরিত্রে ঠিক আছে নাকি? মানুষের এত কানাঘুষা আর নিতে পারছে না আবির চৌধুরী। মনে হচ্ছে যেন এতদিনের অর্জন করা সব সম্মান ধুলোয় মিশে গেছে। লজ্জায় ঘৃণায় রুমে গিয়ে একান্তে বসে আছে আবির। স্ত্রী আরিয়া স্বামীকে এমন চিন্তিত দেখে মনকে শক্ত করে তার পাশে এসে বসেন। আচ্ছা আরিয়া, আমার শিক্ষা কি এতই ঠুনকো ছিল যে মেয়েটা এমনভাবে মুখে চুলকানি লাগিয়ে চলে গেল? এইভাবে কেন বলছো তুমি? তো কিভাবে বলবো? আমার তো শিক্ষা ভুলে গিয়েছে মেয়েটা। আমি তো চেয়েছিলাম আদিবা আমার মতন হোক, কিন্তু ও কি করলো এটা? না গো, তোমার কোনো দোষ নেই। তুমি তো তোমার মতন করে চেষ্টা করেছো। আমি মা হয়ে পারিনি আমার দায়িত্ব পালন করতে। আমার উচিত ছিল মেয়েটার মনের খবর নেওয়া, তাহলে আজ এই দিনটা দেখতে হতো না। এদিকে নেহাল ওপরে চলে গেলেই আদিবা বাড়ির মেন দরজাটার কাছে আসে। দেখে দরজাটা ভেতর থেকে লক করা। অনেক খুঁজেও দরজার চাবিটা নিচে কোথাও পায় না। তারপর উপরে নেহালের রুমে আসে। সেখানে এসে রুমটা ফাঁকা পেয়ে আদিবা ঝটপট করে চাবি খুঁজতে শুরু করে। তাড়াহুড়ো করতে গিয়ে হাতের নাড়া লেগে ফুলদানিটা নিচে পড়ে গিয়ে ভেঙে যায়। রুমের মধ্যে হঠাৎ ফুলদানি ভাঙার আওয়াজ পেয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে নেহাল। কিছু কি ভাঙলে জান? কথা শুনে আদিবা পেছনে ঘুরে তাকিয়ে দেখে নেহাল দাঁড়ানো। নেহালকে দেখে আদিবা ছি বলে নিজের চোখ দুটো অন্যদিকে ঘুরিয়ে নেয়। নেহালেরও ধ্যান ফেরে, নিজের দিকে চেয়ে দেখে বলে, সরি জান, শাওয়ার নিচ্ছিলাম, তাই না বুঝে এভাবে চলে এসছে। আদিবা নেহালের হাতটা না ধরে উঠে দাঁড়ায়। তারপর নেহালের দিকে কিছুক্ষণ অসহায় দৃষ্টিতে তাকিয়ে থেকে হাঁটু নিয়ে বসে পড়ে। কেন এভাবে আমাকে আটকে রেখেছেন আপনি? প্লিজ যেতে দিন না আমায়। আজ আমার বিয়ে, ওইদিকে যদি আমি ঠিক সময় মতো না পৌঁছাতে পারি, তাহলে আমার বাবা মায়ের সম্মান নষ্ট হয়ে যাবে। ওরা আর এই সমাজে মুখ দেখাতে পারবে না। দুই হাত জোর করে মিনতি করে যায় নেহালের কাছে আদিবা। আদিবার কথা শুনে নেহাল রেগে যায়। আদিবার মাথার এক মুষ্টি চুল নিজের হাতের মুঠোয় এনে আদিবাকে উঠিয়ে দাঁড় করায়। তারপর আদিবার মুখটা নিজের মুখের সামনে নিয়ে এসে রাগে দৃষ্টিতে তাকায় আদিবার দিকে। বাবা মায়ের মান সম্মানের কথা ভাবছো, সমাজের কথা ভাবছো, আর আমার কথা সেটা তো ভাবছো না তুমি। বাজি ধরে ভালোবাসো না তুমি। তোমার বাজির খেলা চাও আমি একা জ্বলে পুরো শেষ হয়ে যাই, আর তুমি শান্তিতে অন্য কারোর সাথে সংসার করবে। সেইটা তো আমি কোনোদিনও হতে দেব না। আমি যেটা চাই সেটা আর কারো হতে দিই না। তুমি শুধু আমার, বুঝতে পেরেছ? বলেই আদিবাকে ছুঁড়ে ফেলে দেয় নেহাল। আর পড়ে গিয়ে আদিবার কপালটা একটু কেটে যায়। নেহাল তাকিয়ে দেখে আদিবার কপাল থেকে রক্ত ঝরছে, যা দেখে নেহালের হুঁশ আসে। নেহালের রাগ এবার অনুশোচনায় পরিণত হয়।
খুব যত্ন সহকারে নিহাল আস্তে করে আদিবাকে ধরে বিছানায় নিয়ে বসায়। তারপর আদিবার কাটা জায়গাটায় রুমাল দিয়ে রক্ত মুছতে থাকে আর বলতে থাকে, খুব লেগেছে জান, সরি জান। কেন এইভাবে আমাকে রাগিয়ে দাও বলো তো? তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি, আর তোমাকে হারিয়ে ফেলা ভয়টা আমি নিতে পারি না, তাই তেমন পাগলামো করে। এটাকে পাগলামো বলে? আমার তো মনে হয় উন্মাদ হয়ে গেছেন আপনি। আমাকে এভাবে আত্মহত্যার ভয় দেখিয়ে ডেকে এনেছেন, বন্দি করে রেখেছেন। ছি, এতটা নিচু আপনি! আপনার জন্য আমার পরিবার না জানি কতটা অপমান অপদস্থ হচ্ছে। আমি কখনো আপনাকে ক্ষমা করব না, কখনোই না। নিহালকে ঠেলে কিছুটা দূরে সরে এসে দাঁড়িয়ে কথাগুলো বলে আদিবা। আমি তোমার ক্ষমা চাই না জান, আমি শুধু তোমাকে চাই। যদি দরকার পড়ে সারাটা জীবন তোমাকে এভাবেই বন্দি করে রাখবো, আর তোমাকে দেখে আমি আমার প্রত্যেকটা মুহূর্ত পার করব। আমি তোমাকে এতটা চাই যে তুমি কল্পনা করতে পারবে না। এতে যদি তুমি আমি উন্মাদ বলো, খারাপ ভাবো, তাহলে আমি তাই। চৌধুরী মহলে সায়ান বারবার মোবাইলের স্ক্রিনে আদিবার ছেলেবেলার ছবিগুলো টেনে টেনে দেখছে আর মনে মনে বলছে, কোথায় তুমি আদিবা? সেই ছেলেবেলা থেকে তোমাকে ভালোবেসে এসেছি, কখনো বলিনি, কারণ তোমার সাথে আমার বিয়েটা ঠিক হয়েছিল। আমি জানতাম তুমি একদিন আমার হবে, কিন্তু ওই সৃষ্টিকর্তা হয়তো আমার ভাগ্যে তোমায় রাখেনি। জানো আদিবা, এতগুলো বছর সব আবেগ জমিয়ে রেখেছি শুধু এই দিনটার জন্য। ভেবেছিলাম আজ বিয়ে করে আমার বউটাকে মনের জমানো সব কথাগুলো বলবো, কিন্তু তুমি সেটা হতে দিলে না। তুমি তো অন্য কাউকে ভালোবাসো। আচ্ছা, একটাবার কি বন্ধু মনে করে বলতে পারতে না আমাকে? পাশে চিৎকার চেঁচামেচির আওয়াজে সায়ানের ধ্যান ভাঙে। তাকিয়ে দেখে সায়ানের পরিবার অনেক কড়া কথা শুনে যাচ্ছে আদিবার পরিবারকে। আজ আদিবার কারণে দুই পরিবারের বন্ধুত্বের সম্পর্কটা নষ্ট হয়ে গেল। তবে অদ্ভুত লাগছে এটা ভেবে যে আদিবার বাবা মা কিছুই বলছে না, শুধু মাথাটা নিচু করে শুনে চলেছে, যেটা দেখে সায়ানের খারাপ লাগে। কিছুক্ষণ পর নিহাল এসে বিছানায় বসেই আদিবাকে একটানে নিজের কোলের উপরে নিয়ে আসে। তারপর আদিবার সিল্কি চুলের ভাঁজে নাক ডুবিয়ে গন্ধ শুকে যায়, আর আদিবার হাত দুটো নিজের হাতের মুঠোয় এনে পেছনের থেকে এমনভাবে শক্ত করে চেপে ধরে যে চাইলেও আদিবা উঠে যেতে পারে না। কি করছেন কি নেহাল? ছাড়ুন আমায়। কথা বলো না যান, আমাকে যেতে দিন। নেহাল, আবার কথা বলছো? মাথাটা আঁকড়ে ধরে নেহাল নিজের দিকে আদিবার মুখটা ঘুরিয়ে নেয়। তারপর আদিবার মুখের কাছে নিজের মুখটা নিয়ে এসে ফিসফিসিয়ে বলে, ভালোবাসি, খুব ভালোবাসি তোমাকে। বলে আদিবা ঠোঁটের সাথে নিজের ঠোঁট জোড়া মিলিয়ে দেয়। আদিবা নেহালের ঠোঁটের স্পর্শে অস্বস্তি বোধ করতে থাকে। নেহালের থেকে নিজের ঠোঁট ছাড়ানোর প্রাণপণ চেষ্টা চালিয়ে যায়, কিন্তু পারে না। তারপর না পেরে নেহালের গলায়, ঘাড়ে আর পিঠে ইচ্ছে মতো নখের আঁচড় দেয়। তবুও নেহাল আদিবাকে ছাড়তে চায় না। নেহাল এত আঁচড় খেয়েও কোনো রকমের কুশব্দটুকু না করেই আদিবার ঠোঁটের স্বাদ নিতে থাকে। কিছুক্ষণ পর ঠোঁট ছেড়ে দিয়ে আদিবার কপালে, গালে আর মুখে ঠোঁটের আলতো স্পর্শ ছুঁয়ে ছেড়ে দিতে নেহালকে ধাক্কা দিয়ে সাথে সাথে আদিবা নেহালের থেকে কিছুটা দূরে সরে আসে। হাঁপাতে হাঁপাতে চোখ তুলে সামনের আয়নার দিকে চেয়ে দেখে ঠোঁটটা ফুলে লাল বর্ণ ধারণ করেছে। তারপর পেছনে ঘুরে দেখে নেহাল নিজের ঠোঁটে হাত রেখে মুচকি মুচকি হাসছে। চৌধুরী মহলে আদিবার বাবা মাকে সবাই অনেক অপমান অপদস্থ করে যাচ্ছে, যেটা দেখে সায়ানের খারাপ লাগে। সায়ান চায় না আদিবার বাবা মাকে কেউ অপমান করুক, তাই সায়ান এগিয়ে এসে সবাইকে অনেকক্ষণ ধরে বোঝায়। সবাই বুঝতে পারলে তাদের গাড়িতে উঠিয়ে দিয়ে চলে যেতে বলে। সবাই যাওয়ার পর সায়ান আদিবার বাবা মায়ের কাছে আবার ফিরে আসে। তারপর সকলের তরফ থেকে ছবি বলে দেয়, আমি জানি আমার পরিবার আপনাদের অনেক অপমান করেছে আঙ্কেল, তার জন্য আমি সত্যিই খুব লজ্জিত। প্লিজ আঙ্কেল, এর জন্য দুই পরিবারের বন্ধুত্বের সম্পর্কটা নষ্ট করবেন না। তারপর সকলের তরফ থেকে সরি বলে দেয়। সায়ান হাত জোর করে কথাটা বলে আবির চৌধুরীকে। আবির চৌধুরী সায়ানের হাতটা ধরে নিচে নামিয়ে দেয়। এটা তুই কি করছিস সায়ান? সব দোষ তো আমার মেয়েকে আমি সঠিকভাবে মানুষ করতে পারিনি। না আঙ্কেল, আপনাদের মতন বাবা মা হয় না। আদিবাও খুব ভালো মেয়ে। আসলে সবাই তো চাইলেও কিছু পায় না। ওই উপরওয়ালা হয়তো আদিবাকে আমার ভাগ্যে রাখেনি, তাই এই বিয়েটা হলো না। তবে আপনাদের কাছে অনুরোধ রইল, যার সাথেই আদিবা সুখে থাকতে চায় ওকে আপনারা তার সাথেই মেনে নিয়েন। ও ফিরে আসলে যেন কষ্ট না পায় আঙ্কেল। সায়ানের কথায় আবির চৌধুরী চোখের পানি মুছে অবাক দৃষ্টিতে সায়ানের দিকে তাকায়। তারপর বলে, তুই এত ভালো কেন সায়ান? আমি ভালো না আঙ্কেল, বন্ধু হিসাবে আদিবার এতটুকু ভালোবাসা তো চাইতেই পারি। শুধু কি বন্ধুত্ব? মানে? মানে বুঝছিস না?
যে মেয়েটা এভাবে বিয়ের আসর ছেড়ে তোকে একা ফেলে চলে গেল, তার কথাই তুই ভাবছিস কেন সায়ান? সায়ান মনে মনে ভাবে, আদিবাকে ভালোবাসার কথা আঙ্কেলকে বলা যাবে না। এতদিনেও যখন আদিবাকে বলা হয়ে ওঠেনি, তখন আজ এই সময় এমন পরিস্থিতিতে আঙ্কেলকে কেন বলবো? ভাবনা ছেড়ে বাস্তবে এসে বলে, আরে আঙ্কেল, আমার চিন্তা করবেন না তো। আমি সুন্দর, হ্যান্ডসাম ও শিক্ষিত। আজ না হয় কাল আদিবার থেকেও ভালো মেয়ে পেয়ে যাব। আপনি আদিবাকে নিয়ে ভাবুন। ও যার সাথে সুখী থাকতে চায়, মন ভরে দোয়া করুন যেন তার সাথেই ভালো থাকে। আপনাদের দোয়া ছাড়া যে আদিবা সুখী হবে না। সায়নের কথায় হেসে ওঠে আবির চৌধুরী। এবার সে এটা ভেবে নিশ্চিত হয় যে ছেলেটার মন ভাঙেনি। তারপর ঘুরে চোখের কোণের লুকিয়ে রাখা অশ্রু মুছে বিয়ের আসর থেকে চলে আসে সায়ান নিজের বাড়িতে। এদিকে নেহাল উঠে এসে আদিবাকে ঘুরিয়ে আয়নার সামনে দাঁড় করায়। পেছনে থেকে আদিবার ঠোঁটে আঙুল দিয়ে আয়নাতে দেখে ইশারা করে বলে, ঠিক এইভাবেই তোমার এই ঠোঁট জোরে একদিন আমার ঠোঁটকে দখল নিয়েছিল। মনে পড়ে যান, যে প্রথম দিন রেস্টুরেন্টে বাজি ধরে হুট করে এসে কিস করেছিল আমায়। আমি আপনাকে সরি বলেছিলাম নেহাল, সেটাই তো। তোমার সরি বলাটা আমার বুকে লেগেছিল। ভালোবেসে ফেলেছিলাম তোমাকে দেখে। বাড়িতে একটাও কাজের লোক নেই। সবাইকে নেহাল ছুটিতে পাঠিয়ে দিয়েছে। আর নিজের হাতে আদিবার জন্য সেই সব পদের আইটেম রান্না করেছে যেগুলো আদিবা খেতে পছন্দ করে। একে একে 16 থেকে 17 পদের আইটেম রান্না করে টেবিলে সাজিয়ে রেখে তারপর রুমে আসে আদিবাকে ডাকার জন্য। কিন্তু আদিবা খাবে না বলে মুখ গোমরা করে বসে থাকে, যেটা দেখে নেহালের রাগ এবার উচ্চ পর্যায়ে উঠে যায়। নেহাল আদিবাকে টেনে সিঁড়ি থেকে ঘেঁষতে ঘেঁষতে নিচে নিয়ে আসে। সিঁড়ি থেকে টানার সময় আদিবার শরীরে বিভিন্ন জায়গায় চোট লাগে। সারা শরীরে ক্ষত হয়ে রক্ত ঝরতে থাকে, কিন্তু নেহালের সেদিকে খেয়াল নেই। আদিবাকে এনে খাবার টেবিলে বসায়। তারপর জোর করে আদিবার মুখে খাবার ঠেসে ঠেসে ভরে, যার জন্য আদিবার সারা মুখে খাবারগুলো লেগে যায়। মুখ থেকে বেয়ে কাপড়ও পরে কাপড়টা নষ্ট হয়ে যায়। আদিবার এবার খুব কষ্ট হচ্ছে। কষ্টে দু চোখে সবকিছু অন্ধকার দেখছে। গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। আর শরীরের ক্ষত, ব্যথা ও বাবা মায়ের চিন্তায় মাথা ঘুরে পড়ে যায় আদিবা। নেহাল আদিবাকে ডাকে, দেখে কোনো সাড়া শব্দ নেই। তারপর তাকিয়ে দেখে আদিবার শরীরের ক্ষতগুলো আর কাপড়ে ও মুখে খাবারের দাগ, যা দেখে নেহালের হুঁশ ফেরে। ভাবে, কি করলাম এটা আমি? নেহাল পাগলের মতন আদিবাকে বারবার ডেকে যায়। তারপরেও আদিবা ওঠে না। আদিবা না উঠলে নেহাল আদিবাকে কোলে তুলে নিয়ে রুমে গিয়ে শুয়ে দেয়। তারপর আদিবার মুখ মুছিয়ে দিয়ে শরীরের ক্ষতগুলোতে ওষুধ লাগিয়ে দেয়। কাপড়ের দিকে তাকিয়ে ভাবে দাগগুলো কিভাবে তুলবে। তারপর ভেবে নিজের একটা শার্ট নিয়ে এসে আদিবাকে পরিয়ে দিয়ে পরনের কাপড়গুলো খুলে ধুয়ে দেয়। কিছুক্ষণ পর আদিবার জ্ঞান ফেরে। চোখ মেলে চেয়ে দেখে তার পরনে একটা শার্ট ছাড়া আর কিছুই নেই। পাশ ফিরে নেহালকে দেখতে পায়। লজ্জায় রাগে আদিবা বিছানা চাদরটা দিয়ে নিজেকে ঢেকে নেয় আর নেহালকে প্রশ্ন করে, এমনটা কেন করলেন আপনি? জান, আমার কথাটা তো শোনো। বলে আদিবাকে ধরতে চায় নেহাল, আর আদিবা ধাক্কা দিয়ে নেহালকে দূরে সরিয়ে দেয়। ভালোবাসেন না আপনি? এই আপনার ভালোবাসার নমুনা? একটা মেয়েকে তার পরিবার পরিজনের থেকে দূরে সরিয়ে রেখেছেন, তার সাথে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করছেন। এত অপমান, এত অত্যাচার করো আপনার শান্তি হয়নি? তাকে সমাজ কি বলছে তাতে তো আপনার কিছু যায় আসে না, কিন্তু এখন তো তার শরীরটাও আপনার পাও হয়ে গেছে। একটা কাজ করুন নেহাল, মেরে ফেলুন আমাকে। বেঁচে থাকলে না আমি আপনাকে ক্ষমা করতে পারবো, আর না আমি আমার বাবা মায়ের সামনে গিয়ে দাঁড়াতে পারবো। তার চেয়ে বরং আপনি আমাকে মেরে ফেলুন। আদিবার মুখে কথাগুলো শুনে নেহাল উঠে এসে আদিবার দুই গালে ঠাস ঠাস করে দুইটা চড় মারে। তারপর বলে, তুমি ভাবলে কিভাবে তোমাকে আমি মেরে ফেলবো? নিজের থেকেও বেশি ভালোবাসি তোমাকে আমি, কারো কথায় নয়। এমনকি তুমি আমায় ভালোবাসলে কি বাসলে না তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি শুধু তোমাকে চাই, যে কোনো মূল্যে, যে কোনো পরিস্থিতিতে। তুমি শুধুই আমার। ভুলে যাও না জান, আমাকে ভালোবাসতে তুমি একদিন বাধ্য করেছিলে, তাই আমার অধিকার আছে। আর হ্যাঁ, তোমার শরীর মন সবকিছু জুড়ে একদিন শুধু আমিই থাকবো, দেখে নিও। কথাগুলো বলে আদিবার চুলের ভাঁজে নেহাল নিজের হাত ডুবিয়ে দেয়। নিজের ঠোঁটটা আদিবার ঠোঁটের কাছে আনতেই আদিবা বলে ওঠে, আমি অন্য কাউকে ভালোবাসি নেহাল। আমি চাইলেও আপনাকে কখনো ভালোবাসতে পারবো না, আর না পারবো তার কাছে ফিরে যেতে। আপনি হয় আমাকে মেরে ফেলুন, নয়তো আমাকে মরতে দিন। বলে নেহালকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে পাশের ফল কাটা ছুরিটা উঠিয়ে নিজের পেটে ঢুকিয়ে দেয় আদিবা। আদিবার পেট থেকে গলগল করে রক্ত বেরোতে থাকে। নেহাল দেখেই শক খায়।
দ্রুত এসে আদিবাকে ধরে পেটের থেকে চুরিটা বের করে। তারপর আদিবাকে বিছানায় শুয়ে দিয়ে চিৎকার করে বলে, এই তুমি কি করলে জান? কেউ আছো? ডাক্তার? নেহাল চিৎকার করতে থাকে আর কাঁদতে থাকে। তারপর ডাক্তারকে ফোন করে দিলেই আধা ঘন্টার মধ্যে ডাক্তার অপারেশনের সব জিনিসপত্র নিয়ে চলে আসে আর বাড়িতেই আদিবা চিকিৎসা হয়। ডাক্তার নিহালকে বলে দেয় প্রচুর রক্ত ঝরেছে, 4 ব্যাগ রক্ত না হলে আদিবাকে বাঁচানো যাবে না। তার জন্য নিহাল নিজের শরীরের সবটুকু রক্ত পর্যন্ত দিতে প্রস্তুত। কিন্তু ডাক্তার একজন মানুষের থেকে এত রক্ত নিতে চায়নি, তাই নেহাল ভয় দেখিয়ে ডাক্তারকে বাধ্য করে আদিবাকে বাঁচানোর। রক্তের গ্রুপের মিল থাকায় আর নেহালের হুমকির ভয়ে ডাক্তারও রাজি হয়ে যায়। অতঃপর অপারেশন হয় আর তা সাকসেসফুলি হয়। একদিন পর গিয়ে আদিবার জ্ঞান ফেরে। জ্ঞান ফিরতে আদিবা চোখ মেলে মিটিমিটি করে চেয়ে দেখে একটা মেয়ে তার পাশে বসে আছে। মেয়েটাকে খুব চেনা চেনা লাগছে। ভালোভাবে তাকিয়ে দেখে, হ্যাঁ, এ তো মিতি। হালকাভাবে কাঁপা কাঁপা ঠোঁটে আদিবা মিতিকে ডাকতে চায়। আর ঠিক তখনই পেটে এক অসহনীয় ব্যথা অনুভব করে। মিতি তার হাতের ম্যাগাজিনটা রেখে পেছনে ঘুরে তাকাতেই আদিবাকে চেয়ে থাকতে দেখে এক প্রকার জোরে নেহালকে ডেকে ওঠে। ভাইয়া, ভাইয়া, চিৎকার জুড়ে যায় মিতি, বলে, তাড়াতাড়ি এসো ভাইয়া, ভাবির জ্ঞান ফিরেছে। মিতির চিৎকার শুনে নেহাল যে অবস্থাতেই ছিল ঠিক সেই অবস্থাতেই পাশের রুম থেকে ঢুলতে ঢুলতে চলে আসে। তখন আদিবাকে 4 ব্যাগ রক্ত দেওয়ার নেহাল এখন বড় ক্লান্ত, পারছে না ঠিকভাবে দাঁড়াতে। রুমে এসে আদিবার কাছে বসলেই আদিবার অসহ্য বোধ হতে লাগে। নেহাল আস্তে করে আদিবার মাথায় হাত রাখে। তারপর আদিবাকে কিছু বলতে চায়, তার আগে আদিবা রাগ, ঘৃণা ও কষ্টে নেহালকে এক ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। সেই ধাক্কার ডাল সামলাতে না পেরে নেহাল দুম করে নিচে পড়ে যায়। তারপর আস্তে করে নেহালের চোখ দুটো বন্ধ হয়ে আসে। মিতি গিয়ে নেহালকে ধরে ওঠাতে থাকে আর কাঁদতে কাঁদতে ডাকে নেহালকে। ভাইয়া, এই ভাইয়া, ওঠ, চোখ খোল বলছি। আদিবার দিকে তাকিয়ে বলে, এটা তুমি কি করলে ভাবি? কিসের এত রাগ তোমার আমার ভাইয়ের উপর যে এভাবে কষ্ট দিচ্ছ ভাইয়াকে? কষ্ট? এই লোকটার আবার কষ্ট আছে নাকি? একটা পাগল উন্মাদ যে নিজের খুশির জন্য আমাকে এভাবে বন্দি করে রেখেছে। আমার পরিবার, বাবা মা, ভালোবাসা সব কিছু আজ এর জন্য আমি হারিয়েছি। আর হ্যাঁ, আমি একটা ভুল করেছি, তো কি হয়েছে? মানুষ চাইলে তো ক্ষমা করতে পারে, কিন্তু সে কি করলো এটা? তোমার ভাই কি এটা বোঝে না? ভালোবাসা ধরে বেঁধে হয় না, এটা অর্জন করতে হয়। তাই এখন এত কিছু বলছো? কই, একদিন তো আমার ভাইয়াকে তুমিই ভালোবাসা শিখিয়েছিলে। ভাইয়াকে কি খেতে পছন্দ করো, কী কী পথ ভালোবাসে সেগুলো করে এসেছো। তাহলে আজ কি হলো ভাবি? ভাবি, মাথা খারাপ হয়ে গেছে তোমার? ওই লোকটাকে আমি কখনোই বিয়ে করব না। দয়া করে এই নামে ডাকা বন্ধ করো আমায়। আর কি বলেছিলে তুমি? ভালোবাসা? হ্যাঁ, ওটা একটা খেলা ছিল, কিন্তু তার জন্য সত্যি আজ আমি অনুতপ্ত। আমাকে না বুঝিয়ে তোমার ভাইকে বুঝাও। কথাগুলো হাঁপাতে হাঁপাতে বলে আদিবা। কিছুক্ষণ চুপ থাকে। কাকে কি বোঝাবো আমি? তুমি তো এটাও জানোই না তোমার অজান্তেই আমার ভাইয়া তোমার স্বামী। কথাটা বলে নেহালকে নিয়ে রুম থেকে বেরিয়ে যায় মিতি। টানা 2 ঘন্টা ধরে নেহাল ঘুমিয়ে আছে। ঘুম থেকে উঠতে নেহালের আদিবার কথা মনে পড়ে যায়। আর ঠিক সেই মুহূর্তে নেহাল ঝাপসা চোখ ডলতে ডলতে আদিবার রুমে ছুটে আসে। এসে দেখে আদিবা বালিশে হেলান দিয়ে বসে আছে আর আদিবার পাশে মিতি বসা। নেহালকে দেখে মিতি একটা মুচকি হাসি দিয়ে বেরিয়ে যায়, যেটা দেখে নেহাল অবাক হয়। মিতির হাসির কারণটা খুঁজতে খুঁজতে আস্তে করে হেঁটে নেহাল আদিবার পাশে এসে বসে। নেহাল আদিবার দিকে তাকাতেই চোখের সামনে সবকিছু ঝাপসা দেখতে থাকে। মাথাটা আবার ঘুরে ওঠে নেহালের। আর তখন নেহালকে পরিচিত দেখে আদিবা ধরে বসে নিজের পাশে টেনে বসায়, যেটা দেখে নেহাল খুব খুশি হয়। আদিবা মুখ তুলে নেহালের দিকে তাকায়। মিতি বলেছে, আপনি নাকি আমাকে রক্ত দিয়ে বাঁচিয়েছেন। কি দরকার ছিল আমাকে বাঁচানোর? আপনার শরীরের রক্ত আমাকে না দিলে কি হতো না? কথাটা আদিবা নেহালের চোখের দিকে তাকিয়েই বলে। নেহাল আদিবার গাল ধুয়ে হাত দিয়ে আঁকড়ে ধরে বলে, না, হতো না। ভালোবাসি তোমাকে আমি। বেঁচে থাকলে তোমাকে নিয়ে একসাথে বাঁচব। আর যদি তুমি না থাকো তাহলে বেঁচে থেকে কি করব? তাই বলে এতটা রক্ত দিবেন? যদি আপনার কিছু হয়ে যেত, মিতির কি হতো? আমি না হয় আমার বাড়িতে চলে যেতাম, কিন্তু আপনার বোন, তার তো আপনি ছাড়া আর কেউ নেই নেহাল। ভালোবাসা এতটা অন্ধ হয়ে যাবেন না যেটাতে আপনার আপনজনেরা নিঃস্ব হয়ে যায়।
আমার জীবনটা তো আপনি নষ্ট করেই ফেলেছেন। এখন আপনার সাথে জড়িয়ে থাকা মানুষগুলো কথা অন্তত ভাবুন। তোমার জীবন আমি নষ্ট করেছি আদিবা? আমি তো তোমাকে শুধুই ভালোবেসেছি, যে ভালোবাসাটা একদিন তুমি আমাকে শিখিয়েছিলে। তাই ভালোবাসেন আমাকে আপনি? কোনটা ভালোবাসা বলতে পারেন নেহাল? আমাকে আটকে রেখে যেভাবে শারীরিক অত্যাচার চালাচ্ছেন আমার উপর, আপনি সেটাকে ভালোবাসা বলেন? তোমার উপর আমি শারীরিক অত্যাচার চালাচ্ছি? নয়তো কি? কাল কি করেছিলেন আমার সাথে আপনি ভুলে গেছেন? কিচ্ছু করিনি আমি। আমি শুধু তোমার ড্রেসটা চেঞ্জ করে দিয়েছিলাম। সেটা আবার লম্বা গলায় বলছেন? লজ্জা করছেন আপনার? কোন অধিকার আছে আপনার আমার কাছে আসার, আমাকে স্পর্শ করার? আমি আপনাকে আবারও বলছি নেহাল, ভালোবাসা জোর করে হয় না। আমি অন্য কাউকে ভালোবাসি, আপনাকে পারবো না কখনো ভালোবাসতে। তাই প্লিজ আমাকে তার কাছে যেতে দিন। আদিবার কথা শুনে নেহাল জোরে একটা ধমক দেয়। ধমকটা শুনে আদিবা একদম নিশ্চুপ হয়ে যায়। তারপর নেহাল আদিবার 2 বাহু চেপে ধরে আদিবাকে ঝাঁকিয়ে বলে, জ্ঞান দিচ্ছ আমাকে? ভালোবাসার মানে শেখাচ্ছ? ভুলে যেও না, একদিন তুমি আমাকে ভালোবাসতে বাধ্য করেছিলে। আর অধিকারের কথা বলছো না তুমি? তাহলে শুনে রাখো, তোমার উপর আমার বাবা মায়ের থেকে এখন আমার বেশি অধিকার। আমি চাইলেই তোমাকে নিজের করে নিতে পারি, কিন্তু সেটা আমি করব না, কারণ ভালোবাসি তোমাকে আমি। আর কাল যে খারাপ ব্যবহারগুলো করেছিলাম সেটা তোমার উপর রাগ করে করেছে। তার মানে এই নয় যে তোমাকে আমার জীবন থেকে আলাদা করে দেব। তুমি আমার, বুঝেছো? আদিবা ভয়ে ভয়ে মাথাটা ঝাঁকিয়ে হ্যাঁ বলে, আর মনে মনে ভাবে এভাবে নেহালের থেকে নিজেকে ছাড়ানো যাবে না। আরেকবার নেহালের সাথে ভালোবাসার নাটক করে তাই এখান থেকে পালাতে হবে। তাছাড়া নেহালকে বোঝানো সম্ভব নয়। ওদিকে সায়ানের মা বাবা অনেকগুলো ছবি নিয়ে সায়ানের কাছে এসেছে। সায়ানকে বলেছে এর মধ্যে থেকে যে কোনো একটি মেয়েকে পছন্দ করতে, কিন্তু সায়ানের মন মানছে না। যেই মন এতগুলো বছর ধরে শুধু আদিবাকে ভালোবেসেছে, আদিবার কথা ভেবেছে, সেই মনে কি অন্য মেয়ের জায়গা হয়? কি হলো সায়ান, কিছু বলছিস না কেন? সায়ানের মা মুখটা শুকনো করে জানতে চাইল। সায়ান তার বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে তাদের খুশি করতে একটু মুচকি হাসি দিয়ে না দেখে একটা ছবি তুলে মায়ের হাতে দিল আর বলল, এই মেয়েটা দেখতে ভালো। সত্যি বলছিস তো বাবা? এ কি তোর পছন্দ হয়েছে? সায়ান মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলে। একটা গাল ভর্তি হাসি দিয়ে সায়ানের মা আবার বলে, এর সাথেই তোর বিয়ে হবে সায়ান। কথাটা বলে বাড়ির সবাইকে ডাকতে ডাকতে ছবিটা দেখাতে যায়। আর সায়ানের বাবা তার পেছনে পেছনে ছোটে। বাবা মায়ের চলে যাওয়ার পর সায়ান বলতে থাকে, আমি বিয়ে অবশ্যই করব মা, সেটা শুধু তোমাদের খুশির জন্য। কিন্তু কোনোদিনও আমি আদিবাকে ভুলতে পারবো না, কারণ আমি আদিবাকে সেই ছোটবেলা থেকে ভালোবাসি। নেহাল চোখ রাঙিয়ে উঠে আদিবার সামনে থেকে চলে যেতে লাগে। আর আদিবা নেহালের হাতটা ধরে বসে আর বলে, আমি সত্যি ভুল করেছি নেহাল, প্লিজ আমায় ক্ষমা করে দিন। আমাকে আপনি আরেকটা বার সুযোগ দিন আমার ভুলগুলো শুধরে নেওয়ার জন্য। নেহাল মুহূর্তের মাঝে আদিবার এমন পরিবর্তন দেখে অবাক হয়। আদিবার চোখ মুখের দিকে তাকিয়ে থাকে যেখানে সত্যের কোনো ছাপ নেই। নেহাল বুঝতে পারে আদিবা আবার তার সাথে অভিনয় করছে। তাই নেহাল মনে মনে বলতে থাকে, আদিবা আবার ছলনা করেছে আমার সাথে? এতটা বোকা আমি নই যে তোমার সব ছলনা আমি বুঝতে পারবো না। আদিবা ঝাঁকারিতে নেহাল নড়ে ওঠে। বলুন, আমাকে আপনি ক্ষমা করে দিয়েছেন? আদিবার প্রশ্নের জবাবে নেহাল কি উত্তর দেবে তা বুঝে উঠতে পারে না। একদিক থেকে আদিবাকে বিশ্বাস না হলেও ভালোবাসা টানে নেহাল আদিবাকে কষ্ট দিতে চায় না। তাই আদিবার গালে হাত রেখে বলে, ঠিক আছে, তোমাকে আমি বিশ্বাস করলাম, এবার অন্তত আমাকে ঠকিও না। কথাটা বলে নেহাল রুম থেকে বেরিয়ে যায়। আর নেহাল চলে যাওয়ার পর আদিবা ঠোঁটে বাঁকা হাসি হাসে। মনে মনে ভাবে নেহাল সত্যি বড্ড বোকা, কত সহজেই কিছু বলে, ওকে বিশ্বাস করানো যায়। ওদিকে সায়ানও তার বাবা মা ঘটকের সাথে নেহালের বাড়িতে আসে। যেই ছবিটা সায়ানের পছন্দ হয়েছিল বলে উঠিয়েছিল সেটা মিতির ছিল, তাই বিয়ের ব্যাপারে তারা এসেছে। বেল বাজাতেই মিতি গিয়ে মেন ডোরটা খুলে দেয়। আর আদিবা রুমে বসে বেল বাজার শব্দ শুনে বুঝতে পারে মেন ডোর খোলা হয়েছে। আদিবা ভাবে চাবিটা এখন কোথায় রাখবে সেটা দেখা দরকার। তাই আস্তে আস্তে আদিবা বিছানা ছেড়ে উঠে সিঁড়ির কাছে হেঁটে আসে। দেখে 3-4 জন মেহমান অপোজিট দিকে মুখ ঘোরানো বসে আছে। তাদের কণ্ঠস্বর অনেকটা চেনা চেনা লাগছে আদিবার কাছে। তাহলে কি তারা আমার পরিচিত? কথাটা ভাবতে নেহাল এসে পেছনের থেকে আদিবার কাঁধে হাত রাখে। আর আদিবা ভয় পেয়ে কেঁপে ওঠে। ভয় ভয় চোখে পেছনের দিকে ঘুরে তাকাতে নেহাল আদিবাকে কোলে তুলে নেয়। তারপর রুমে নিয়ে গিয়ে বিছানায় বসিয়ে দিয়ে বলে, বাইরে কেন গিয়েছিলে? ডাক্তার কি বলেছে জানো? বলেছে তোমার পেটের এই ক্ষত না শুকানো পর্যন্ত
হাঁটা চলা ব্যায়াম কিছুই তুমি করতে পারবে না, এমনকি আমার অবাধ্য হতে পারবে না। তাই এখানে বসে থাকো, বাড়িতে কিছু মেহমান আসছে, আমি কথা বলে আসি। তারপর নিহাল দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে চলে যায়। শায়নের বাবা মায়ের সাথে কথা বলে নিহাল, তাদের মিতিকে খুব পছন্দ হয়েছে, ছেলের বউ করতে চাই। নিহালও খুব খুশি হয়। শায়নদের সাথে কথা বলতে পেরে নিহালের ভালো লাগে তাদের কথাবার্তা, আর শায়নকে পছন্দ হয়, তাই তাদের প্রস্তাবে না করতে পারে না। পরশু শুক্রবার শায়ন আর মিতির বিয়ে। ওদিকে চৌধুরী মহলে আবির চৌধুরীর মেয়েকে নিয়ে এখনও আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের কানাঘুষা চলছে। সকলের মুখে এক কথা, আবির চৌধুরীর মতো বিজনেসম্যানের মেয়ে বিয়ের দিন বাড়ি থেকে পালিয়েছে। টিভিতে নিউজে এই খবর এখনও চলছে। সারা দেশে পুলিশ লেগে পড়েছে আদিবার সন্তানে। পেপারেও আদিবার ছবি চাপা হয়েছে। যদি কেউ সন্তান দিতে পারে তাহলে তাকে 25 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। পুলিশ আদিবার ক্লোজ ফ্রেন্ডদের সাথে কথা বলতে চায়। পুলিশ স্টেশনে নিয়ে আসে তাদেরকে। তারপর তাদের কাছে জানতে চায় আদিবার কারোর সাথে সম্পর্ক ছিল কিনা, আর তারা পুলিশের ভয়ে সব বলে দেয়। নিহালের সাথে আদিবার সম্পর্কের কথা। সম্পর্কটা যদিও ছিল একতরফা, কারণ শুধু নিহালই আদিবাকে ভালোবেসে এসেছে, আর আদিবা ও বন্ধুদের সাথে বাজি ধরে নিহালের সাথে অভিনয় করে ভালোবাসার, যার জন্য ছলে বলে কৌশলে আদিবাকে অনেক কিছুই করতে হয়। নিহালের বাড়িতে গিয়ে ওর বোনকে খুশি করা, নিহালের পছন্দ অনুরূপ রান্না করা, এমনকি সাংসারিক যে কোনো কাজই আদিবা করে, শুধু একটা কারণে, বাজিতে জিতবে বলে। আর তাই হয়তো এমনও হতে পারে আদিবা নিহালের কাছে হতে পারে অভিনয় করতে করতে নিহালকে ভালোবেসে ফেলেছে, তাই পালিয়েছে। আদিবার ফ্রেন্ডের কথাগুলো শুনে পুলিশ এবার নিহালের বাড়িতে আসে। নিহাল দরজাটা খুলতেই পুলিশ নিহালকে ধাক্কা মেরে বাড়ির ভেতরে চলে আসে। তারপর পুরো বাড়িটা সার্চ করে। পুলিশ নিহালের রুমে গিয়ে আদিবাকে পায়। আদিবাকে পেয়ে আবির চৌধুরীকে ফোন করে পুলিশ জানায় আদিবা কোথায় আছে। আবির চৌধুরী মেয়ের খোঁজ পাওয়ার সঙ্গে সঙ্গে ছুটে আসে নেহালের বাড়িতে, আর আদিবার সাথে কথা বললেই সব দোষ নেহালের উপরে চাপিয়ে দেয় আদিবা। বিয়ের দিন আত্মহত্যার ভয় দেখিয়ে নেহাল আমাকে ডেকে এনে বন্দি করে রেখেছে, এমনকি আমাকে মেরে ফেলার চেষ্টাও করেছে। আদিবার এমন কথা শুনে নিহাল একটা বড় রকমের ধাক্কা খায়। যেই আদিবাকে নিহাল এতটা ভালোবেসেছে, যাকে বাঁচানোর জন্য নিজের শরীরের সবটুকু রক্ত পর্যন্ত দিতে চেয়েছে, আজ সেই আদিবা সব জেনেও এমন কথা বলছে। নিহালের ভেতরটা ভেঙে চুরে যাচ্ছে আদিবার কথায়। পুলিশ আদিবাকে বলে, আমরা তো শুনেছি আপনি নেহালের সাথে ভালোবাসার অভিনয় করেছেন, কথাটা কতটুকু সত্য মিস চৌধুরী? আদিবা কিছুক্ষণ ভেবে তাই বলে, হ্যাঁ, আমি অভিনয় করেছি বন্ধুদের সাথে বাজি ধরে, কিন্তু সেটা খেলার ছলে করেছি, নেহালকে ভালোবেসে নয়। একটা নির্দিষ্ট সময় পর আমি নেহালকে বলেছি ব্রেকআপ করব, যাতে নেহালের মনে না হয় আমি অভিনয় করেছি। আপনারাই বলুন, ব্রেকআপ হওয়া কি স্বাভাবিক ব্যাপার নয়? এতে আমার ভুলটা কোথায়? তারপরও নেহাল আমার পিছু ছাড়েনি, শোনেনি আমার কথা। আমার বিয়ের দিন নেহাল আমাকে আত্মহত্যার ভয় দেখিয়ে ডেকে আনে, এমনকি রাগের বশে আমাকে মেরে ফেলারও চেষ্টা করে। ওকে নিয়ে যান আপনারা, আর এমন শাস্তি দেন যেন আর কখনো এরকম পাগলামো আর কারোর সাথে যেন নেক্সট টাইম না করতে পারে। আদিবার কথা শুনে মিতি রেগে যায়। মিতি নেহালের দিকে চেয়ে দেখে নেহালের দু চোখ লাল রক্তবর্ণ ধারণ করেছে, যেখানে চোখের পানিতে দু চোখ টলমল করছে। মিতি বুঝতে পারছে নিশ্চয়ই ভাই খুব কষ্ট পেয়েছে ভাবির কথায়। এর আগে কখনো মিতি তার ভাইকে এতটা নিরুপায় ও অসহায়ের মতো কারো দিকে চেয়ে থাকতে দেখেনি। তাই মিতি আদিবাকে বলে, সব কিছুই যখন বলে দিয়েছো ভাবি, তখন এটাও বলে দাও যে ভাইয়া তোমার স্বামী। মিতির কথা শুনে আদিবা বলে, আমি তোমাকে আগেও বলেছি মিতি, তোমার ভাইকে আমি কখনো বিয়ে করব না, তাই প্লিজ আমাকে আর ভাবি বলে ডেকো না। মিতি জোরে হেসে ওঠে আর হাসতে হাসতে বলে, তোমার কি আমার ভাইয়াকে এতটাই বোকা মনে হয় ভাবি? তারপর সবাইকে অপেক্ষা করতে বলে মিতি ওপরে চলে যায়। কিছুক্ষণ পর একটা পেপার নিয়ে আসে আর আদিবার হাতে দেয়। আদিবা জানতে চায় কিসের পেপার এটা? তার উত্তরে মিতি বলে, তোমার আর ভাইয়ার বিয়ের রেজিস্ট্রি পেপার, ভালোভাবে দেখে বলো ভাবি, সিগনেচারটা তোমার কিনা। আদিবা তাকিয়ে দেখে হ্যাঁ, সিগনেচারটা তারই, কিন্তু এটা কিভাবে সম্ভব? তাহলে কি নেহালও সব জেনে আদিবার সাথে খেলেছে? তুমি আমার ভাইয়ের স্ত্রী, তারপরও কেন অন্য কাউকে বিয়ে করতে চলেছো ভাবি? আমাদের সবাইকে বলো। আদিবা কিছু বুঝতে পারছে না কিভাবে সিগনেচারটা হলো। চুপ করে আছে আদিবা। নেহাল এগিয়ে আদিবার সামনে এসে দাঁড়ায়, তারপর বলে, অনেক ছলনা করেছে তুমি আমার সাথে, অনেক অপমান করেছে আমার ভালোবাসাকে, তারপরও আমি তোমাকে ভালোবেসেছি। কিন্তু না, এখন মনে হচ্ছে
তোমার মতন মেয়ে আমার ভালোবাসা পাবার যোগ্যই না। আমার ঠিক দূরে যাওয়ার জন্যই তোমার এত প্ল্যান, তাই না? ঠিক আছে, চলে যাও আমার সামনে থেকে। বলে নেহাল আদিবাকে জোরে এক ধাক্কা দেয়। আর আদিবা ধাক্কার টাল সামলাতে না পেরে পড়ে যেতে লাগলেই আদিবার বাবা ধরে বসে। আবির চৌধুরী রেগে গিয়ে নেহালকে এসে মুখ বরাবর একটা ঘুষি বসিয়ে দেয় আর বলে, তোমার সাহস হয় কি করে আমার মেয়েকে স্পর্শ করার? এইভাবে ধাক্কা দেওয়ার আজ পর্যন্ত আমি একটা মেয়েকে একটু নখের আঁচড়ও লাগতে দিইনি, আর তুমি আমার মেয়েকে মেরে ফেলতে এসেছো। বলে আবির চৌধুরী মারতে থাকে নেহালকে। আঘাতে আঘাতে নেহালকে আবির চৌধুরী রক্তাক্ত করে দেয়। পুলিশও কিছু বলে না, কারণ আবির চৌধুরীর অনেক পাওয়ার। ভাইকে এভাবে মার খেতে দেখে মিতি অনেক কষ্ট পায়। কান্নাজড়িত কণ্ঠে মিতি আদিবাকে অনুরোধ করে তার ভাইকে যেন আর না মারা হয়। আদিবার পায়ে অবধি পড়ে, কিন্তু আদিবার মনে একটুও দয়া হয় না। আদিবার নিজের মুখটা ঘুরিয়ে নেয় অন্যদিকে। কিছুক্ষণ পর রক্তাক্ত অবস্থায় নেহালকে ফেলে রেখে চলে যায় আদিবাকে নিয়ে আবির চৌধুরী। আর পুলিশরা একটা অ্যাম্বুলেন্স ডেকে নেহালকে উঠিয়ে নিয়ে চলে যায়। অ্যাম্বুলেন্সের ভেতরে সেন্সলেস অবস্থায় বিড়বিড় করে বলছে, যেও না তুমি, আমি রেগে তোমার সাথে এমনটা করেছি, প্লিজ যেও না, আমি বাঁচবো না তুমি ছাড়া। ভাইয়ের এমন অবস্থা দেখে মিতির খুব কষ্ট হচ্ছে। ছেলেবেলায় বাবা মা অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর থেকেই নেহাল মিতিকে কখনো বাবা মায়ের কষ্টটা বুঝতে দেয়নি। আর আজ নেহালের কষ্ট দেখে মিতি পুরোপুরি ভেঙে পড়েছে। ওদিকে সায়নের কাছে খবর আসে আদিবার খোঁজ পাওয়া গেছে। আদিবার যেটা বলেছে সবাইকে ঠিক সেটাই সায়নকে বলা হয়েছে। শুধু নেহাল আর আদিবার বিয়ের কথাটা গোপন রেখেছে। সায়ন খবর পেয়ে ছুটে আসে চৌধুরী মঞ্জিলে। আদিবা তার রুমে শুয়ে বিশ্রাম নিচ্ছে। সায়নকে দেখে আদিবা উল্টো দিকে মুখ করে শুয়ে থাকে। সায়ন আস্তে করে এসে আদিবার পাশে বসে আর আদিবাকে ডাকে। আদিবা না ফিরলে সায়ন টেনে আদিবাকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। দেখে আদিবার চোখে পানি। আদিবা, তুমি কাঁদছো? আদিবা উঠে বসে সায়নের হাতটা ধরে বলে, বিশ্বাস করো সায়ন, আমি কখনো নেহালকে ভালোবাসিনি। আমি তো শুধু তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম। সায়ন আদিবার চোখ থেকে পানি মুছিয়ে দিয়ে বলে, আমিও কখনো তোমাকে বলা হয়ে ওঠেনি। আজ একটা কথা বলবো, শুনবে? কি? ছোটবেলা থেকে আমি তোমাকে ভালোবাসি। তোমার জীবনে কে ছিল আর কে ছিল না তাতে আমার কিছুই যায় আসে না। তবে নেহাল যেটা করেছে তার শাস্তি ওকে পেতেই হবে। আর আর কি? তোমার যদি কোনো আপত্তি থাকে তাহলে তুমি পুরোপুরি সুস্থ হয়ে উঠলে আমি তোমাকে বিয়ে করব। সায়নের দিকে অপলক দৃষ্টিতে চেয়ে থাকে আদিবা আর ভাবে, যে সায়নকে এত বছর ধরে ভালোবেসে এসেছে, আজ সেই সায়ন তাকে ভালোবাসে। আদিবা সায়নের কথাটা শুনে মনটা খুশিতে ভরে ওঠে। আদিবা মাথা ঝাঁকিয়ে সায়নকে বিয়ের জন্য সম্মতি জানায় আর মনে মনে ঠিক করে নেয় বিয়ের পরে সায়নকে নিজের ভালোবাসার কথাটা জানাবে। 2 দিন পর নিহাল একটু সুস্থ হলে ছুটে আদিবার বাড়িতে চলে আসে। আদিবা সায়নের সাথে বিয়ের জন্য শপিং করতে যাচ্ছিল। এমন সময় নেহালের কণ্ঠস্বর শুনে কেঁপে ওঠে। নেহাল বাইরে থেকে চিৎকার করে আদিবাকে ডাকে। আদিবাকে আসতে না দেখে নেহাল সিঁড়ি বেয়ে ওপরে উঠে যায় আদিবার রুমে। তারপর আদিবার পাশে সায়নকে দেখে নেহাল একটু অবাক হয়, তবুও মনে কোনো প্রশ্ন জাগে না। নেহাল ছুটে এসে আদিবাকে জড়িয়ে ধরে আর বলে, কেন চলে আসলে তুমি? আমি তো কষ্টের যন্ত্রণায় তোমার সাথে অমনটা করেছে, তাই বলে চলে আসবে আমাকে ছেড়ে? আমার ভালোবাসাটা তুমি কবে বুঝবে আদিবা? সায়ন টেনে নেহালকে আদিবার থেকে দূরে সরিয়ে দেয়। তারপর নেহালকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বলে, ওহ, তাহলে তুমি সেই নেহাল যে আদিবাকে বন্দি করে রেখেছিলে। সমাজের চোখে তুমি ওকে অনেক নিচে নামিয়েছো, অনেক কষ্ট দিয়েছো ওকে তুমি, কিন্তু আর না। বলে নেহালকে মারতে চায় সায়ান। আর নেহাল সায়নের হাতটা ধরে বসে আর বলে, সায়ন, তুমি এখানে কি করছো? নেহালের এমন প্রশ্নে আদিবা মনে মনে ভাবে, নেহাল কি তাহলে সায়নকে চেনে? আমি জানি গতকাল তোমার সাথে আমার বোনের বিয়ে হওয়ার কথা ছিল, আমার অসুস্থতার কারণে সম্ভব হয়নি। তোমার বাবা মা ফোন করলে তুলছে না কেন সায়ন? নেহালের এমন কথা শুনে আদিবা এবার বুঝতে পারে তাহলে মিতির বিয়ে সায়নের সাথেই ঠিক হয়েছিল। সায়ন কিছু না বলেই নেহালের কলারটা টেনে ধরে আর বলে, তোমার বোনকে আমি বিয়ে করতে পারবো না। আমি আদিবাকে ভালোবাসি, আর তুমি আমার সেই ভালোবাসার গায়ে হাত তুলেছো, মেরে ফেলতে চেয়েছো ওকে। এসব তুমি কি বলছো সায়ন? ঠিকই বলছি, আমি শুধুই বাবা মায়ের কথা ভেবে বিয়েতে রাজি হয়েছিলাম, কিন্তু যার ভাই এমন গুন্ডা মস্তান তাকে বিয়ে করার কোনো প্রশ্নই আসে না। তাছাড়াও আমি আদিবাকে ভালোবাসি। এটা তুমি বলতে পারো না সায়ন। আমার বোনটা খুব আশা নিয়ে বসে আছে তোমার জন্য। আমার বোন বলেছে ওর তোমাকে পছন্দ হয়েছে, আর আমি আজ পর্যন্ত কখনো আমার বোনকে ওর পছন্দের জিনিস না দেওয়া রাখিনি।
বিয়েটা কি ছেলে খেলা নাকি নিহাল? যাকে ইচ্ছে জোর করে বিয়ের আসর থেকে উঠিয়ে নিয়ে যাবা, তাকে বন্দি করে ব্ল্যাকমেল করবা, এমনকি তাকে মেরে ফেলতেও চাইবা। আচ্ছা, তোমার কি মনে হয় আমাকে জোর করলে তোমার বোনকে আমি বিয়ে করব? অবশ্যই করবে, কারণ তুমি তোমার বাবা মার সাথে গিয়ে কথা দিয়ে এসছো। তোমার মা নিজে বলেছে আমার বোনকে তার পুত্রবধূ করবে। হ্যাঁ বলেছিলাম, কারণ তখন আমি ভেবেছিলাম আদিবা অন্য কাউকে ভালোবাসে, তার সাথে সুখে আছে। কিন্তু না, আদিবা তো তোমার কবলে আটকে ছিল। এখন যখন আদিবা চলে এসেছে, আমি চাই না আদিবাকে এই অবস্থায় ফেলে রেখে অন্য কোনো মেয়েকে বিয়ে করতে। শায়নের কথাটা শুনে নেহাল রেগে যায়। শায়নকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে কলারটা চেপে ধরে নেহাল আর জোর গলায় বলে, আদিবা শুধু আমার। কিছুক্ষণ পর হসপিটালে মিতি নেহালকে না পেয়ে বুঝতে পারে নিশ্চয়ই আদিবার বাড়িতে এসেছে। তাই মিতি হসপিটাল থেকে চিন্তা করতে করতে আদিবার বাড়িতেই চলে আসে। এদিকে আদিবার বাবা মাও আজ বাড়িতে নেই। মিতি নিচে কাউকে স্বাভাবিক কণ্ঠস্বরে ডেকে না পেয়ে সিঁড়ি পেয়ে উপরে চলে আসে। এসে দেখে নেহাল আর শায়নের মধ্যে ধস্তাধস্তি হচ্ছে। আদিবা পাশে বসে দর্শকদের মতন দেখছে, কিছুই করছে না। মিতি গিয়ে দুজনকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু পারে না। তারপর ফল কাটা ছুরিটা উঠিয়ে আদিবার গলার কাছে ধরে আর বলে, তোমরা থামো, নাইলে যাকে নিয়ে তোমাদের মধ্যে এত যুদ্ধ তাকেই আমি মেরে ফেলবো। মিতির কথা শুনে তাই গিয়ে নেহাল আর শায়ন শান্ত হয়। মিতি আদিবাকে ছেড়ে দেয় আর বলে, শান্ত হও তোমরা। তারপর কাঁদতে কাঁদতে নেহালের সামনে এসে দাঁড়ায় আর নেহালের হাতটা নিজের মাথায় চেপে রেখে বলে, আমার দিব্যি ভাই, কখনো তুমি ভাবির কাছেই যাবে না, বলো ভাই, আর কখনো আসবে না। নেহাল চুপ করে আছে, কোনো উত্তর দেয় না। মিতি আবার বলে, তুমি যদি আর কখনো ভাবিকে ভালোবাসার অধিকার নিয়ে এসে ডেকেছো তো আমার মরা মুখ দেখবে। এসব কি বলছিস বোন? ঠিকই বলছি, যদি আমার কথা না রাখো তাহলে সত্যি আমার মরা মুখ দেখবে। মিতি ঘুরে আদিবার সামনে এসে দাঁড়ায়। তারপর আদিবাকে বলে, আমার ভাই আর কখনো তোমার কাছে আসবে না, ভালো থেকো ভাবি। কথাটা বলে নেহালের হাত ধরে টেনে নিয়ে যায়। আর যাওয়ার সময় শায়নের বাবা মা মিতিকে পছন্দ করে যে আংটিটা পরিয়ে দিয়েছিল সেটা খুলে শায়নের হাতের মুঠোয় ধরিয়ে দেয় আর বলে, সুখে থাকবেন আপনারা। আগেরবারের মতোই খুব ধুমধাম করে শায়ন আর আদিবার বিয়ের অনুষ্ঠান করা হয়। গায়ে হলুদের অনুষ্ঠান সম্পূর্ণ হলেই রুমে গিয়ে আদিবা শায়নের মাকে বসা দেখে। আদিবা তাকে দেখে এগিয়ে গিয়ে সালাম করতে যায় আর সে উঠে দাঁড়ায়। আদিবার সামনে থেকে পেছনে কিছুটা সরে দাঁড়িয়ে আদিবার দিকে তাকায়। ব্যাপারটা আদিবার কাছে মোটেও ভালো লাগে না। আদিবা তার কাছে প্রশ্ন করে, আন্টি কি হয়েছে আপনার? শায়নের মা আদিবার এমন প্রশ্নে রাগের দৃষ্টিতে তাকিয়ে বলে, আবার জানতে চাচ্ছ? লজ্জা করে না তোমার? তিনটা দিন একটা অন্য ছেলের সাথে কাটিয়ে এসে এখন আমার ছেলেকে বিয়ে করতে যাচ্ছ? শায়নের মায়ের মুখে এমন কথা শুনে আদিবা অনেক বড়সড় একটা ধাক্কা খায়। ভাবে এসব কি বলছে আন্টি? তাহলে কি এই বিয়েতে আন্টি খুশি না? শায়নের মা আবার বলে, সমাজ বলেও একটা জিনিস আছে আদিবা, চাইলেও সবাই সবকিছু পারে না। তোমাকে আমার ছেলের বউ করলে সমাজ কি বলবে? আমাদের একবারও ভেবে দেখেছো? থুতু ফেলবে সমাজ, থুতু। বলবে মেয়ের কি দুনিয়াতে অভাব ছিল যে এমন দুশ্চরিত্রা মেয়েকে ছেলের বউ করতে হলো? শায়নের মায়ের কথায় আদিবার প্রচণ্ড কষ্ট হচ্ছে, তবুও চুপচাপ সব শুনে যাচ্ছে, কিছুই বলছে না। কারণ শায়নকে আদিবা ভালোবাসে। আদিবাকে এমন চুপ থাকতে দেখে শায়নের মা রেগে যায় আর ঝাঁকিয়ে জিজ্ঞাসা করে, তোমার বাবার তো অনেক টাকা, তোমরা পারো টাকা দিয়ে সবার মুখ বন্ধ করে রাখতে। হয়তো সামনাসামনি কেউ কিছু বলে না, কিন্তু পিছনে পিছনে তোমাকে নিয়ে লোকে কি বলে সেটা আমি খুব ভালো করেই জানি। দেখো আদিবা, আমাদের পরিবারের একটা সম্মান আছে, এভাবে সম্মানটা নষ্ট হতে দিও না। আদিবা নীরবতা কাটিয়ে জানতে চায়, আমাকে এখন এসব কেন বলছেন আন্টি? শায়নের মা আদিবার প্রশ্নে আরও রেগে যায় আর রেগে গিয়ে ঝাঁকিয়ে আদিবাকে বলে, তুমি এখনো বুঝছো না আমি কেন তোমাকে এখানে এসব বলতে এসেছি? ছোট্ট বাচ্চা তুমি, ফিডার খাও। তোমার কাছে আসার একটাই কারণ আমার, আর সেটা হলো শায়নের জীবন থেকে তুমি সরে যাও। শায়নের মায়ের এমন উত্তর আদিবা আশা করেনি। শায়নের জীবন থেকে সরে যাওয়া আদিবার পক্ষে সম্ভব নয়, কারণ আদিবা ছোটবেলা থেকে শায়নকে খুব ভালোবাসে। আদিবা বলে, আমি পারবো না আন্টি, শায়নকে আমি ভালোবাসি। ভালোবাসো? এতটা নির্লজ্জের মতো কথাটা বলতে পারলে? আন্টি প্লিজ থামুন, আপনার এইসব কথা আমি নিতে পারছি না। কেন, আমি কি কিছু ভুল বলছি? সত্যি করে বলো তো, নেহালের সাথে তোমার বিয়ে হয়নি? তুমি আর নেহাল কাছাকাছি আসোনি, এমন কি প্রমাণ আছে? তোমার নোংরা খেলার সব কিছু আমাকে মিতি জানিয়ে গেছে।
ছি আদিবা, ছি, এতটা নিচু মনের মানুষ তুমি। আমার ভাবতেও লজ্জা করছে যে তোমাকে একদিন আমি আমার মেয়ের মতো দেখতাম। আদিবা সায়নের মায়ের এই কথাগুলো শুনে নিজের মাথাটা নিচু করে রাখে। অনেকগুলো জীবন তুমি নষ্ট করেছো আদিবা, অনেকগুলো মন ভেঙেছো। মিতি, ওর কি দোষ ছিল বলো? তোমার জন্য ও নিজের ভাইয়ের সুখের কথা ভেবে সায়ানকে পর্যন্ত কোনো কিছু না ভেবেই তোমাকে দিয়ে দিয়েছে। কোনো স্বার্থপরতা নেই ওর মধ্যে। আর তুমি অন্যের সুখ শান্তি সব কেড়ে নিয়ে নিজে সুখে থাকতে চাও? এতটা নির্দয় আর পাষাণ মেয়ে কিভাবে হলে আদিবা তুমি? আদিবা 2 হাত দিয়ে নিজের কানটা চেপে ধরে আর বলে, প্লিজ আন্টি থামুন, আমি আর এসব শুনতে পারছি না। কেন শুনতে পাচ্ছ না? সায়ানকে বিয়ে করলে সারাটা জীবন এই কথাগুলো তোমার শুনতে হবেই। কেন শুনতে পারছো না? সায়ানকে বিয়ে করলে সারাটা জীবন এই কথাগুলো তোমার শুনতে হবেই। তাছাড়াও আইন তো নেহাল তোমার স্বামী। নেহাল যদি চাই তুমি সায়ানকে বিয়ে করতে পারবে না। তাহলে কি করব আমি? আপনিই বলুন আন্টি। ভুলে যাও সায়ানকে আর নেহালের কাছে ফিরে যাও। খুব ভালোবাসে নেহাল তোমাকে। আর মিতিও খুব ভালো মেয়ে। আমি মিতিকে আমার সায়ানের সাথে বিয়ে দিব। সায়নের মায়ের কথায় আদিবা নিস্তব্ধ হয়ে থাকে, কোনো জবাব দেয় না তার কথার, শুধু ভাবে, আমাকে এতটা অযোগ্য মনে হলো আন্টির, যে সায়নের জীবন থেকে সরে যেতে বলল। আর মিতি কি এতই যোগ্য সায়নের? ওদিকে নেহাল আর মিতি আজ এই শহর ছেড়ে চলে যাচ্ছে, কারণ এই শহরটা খুব বেমানান লাগছে তাদের কাছে। ছোটবেলায় বাবা মায়ের অ্যাক্সিডেন্টে মৃত্যু হওয়ার পর এই শহরে 2 ভাই বোনের থাকার কোনো জায়গা ছিল না। তারপর এক অনাথ আশ্রম থেকে 2 ভাই বোনকেই একজন দত্তক নেয়। 2 বছর আগে সেও মারা গেছে। এখন আর এই ইট পাথরের শহরে তাদের কেউ নেই, তাই তারা আর থাকবে না এই নিষ্ঠুর শহরে, যেখানে মন বলতে কিছুই নেই, আছে শুধু মন নিয়ে খেলার মানুষ। আদিবা ভাবতে থাকে এখন কি করবে। একদিকে সায়নের প্রতি তার ভালোবাসা, অন্যদিকে সায়নের মায়ের করা অপমান। এমন টানাপোড়েনের মধ্যে হঠাৎ খেয়াল করে তার ফোনটা বাজছে, কিন্তু রিসিভ করতে পারছে না। সায়নের মা ইশারায় বোঝায় ফোন বাজছে, রিসিভ করো। আদিবা ভয়ে সায়নের মায়ের সামনে আস্তে করে ফোনটা রিসিভ করে। তারপর ফোনটা কানের কাছে নিয়ে যেটা শোনে সেটা শুনে আদিবা একদম নিশ্চুপ হয়ে যায়। কি হলো আদিবা? কে ফোন করেছে? সায়নের মায়ের এমন প্রশ্নে কেঁপে ওঠে আদিবা। সায়নের মা আবার বলে, কোনো কথা বলছো না কেন? আদিবা তখনও চুপ। আদিবার এমন চুপ থাকাটা সায়নের মায়ের পছন্দ হয় না। সে টেনে আদিবার কাছ থেকে ফোনটা নিয়ে নিজের কানের কাছে ধরে আর বলে, হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে যে প্রত্যুত্তর আসে সেটা শুনে সায়নের মা 2 পা পিছিয়ে যায় আর রাগের দৃষ্টিতে আদিবার দিকে তাকায়। তারপর বলে, এবার খুশি হয়েছে তো আদিবা? অবশেষে তুমি যা চাইছিলে। বাসের অ্যাক্সিডেন্ট হয়েছে নেহাল আর মিতির। ওরা এখন হসপিটালে। বাঁচবে কি না মরবে সেটা এক আল্লাহ জানে। আদিবা চুপ করে আছে, কিছু বলছে না। সায়নের মা আদিবাকে ঝাঁকিয়ে বলে, এরপরও তুমি সায়ানকে বিয়ে করবে আদিবা? তাহলে আমি কি করব আন্টি? আপনিই বলুন, এখন আমি কি করতে পারি? নেহালের কাছে যাও, ওর এখন তোমাকে খুব প্রয়োজন। এটা আপনি কি বলছেন আন্টি? কাল আমার আর সায়নের বিয়ে? বাহ আদিবা, এতটা নির্লজ্জের মতো তোমার মুখে এখনো সায়ানের কথা বলছো? আর নেহাল, ও তো তোমার স্বামী। একবার ভেবে দেখো আদিবা, তুমি কি ভুল করতে যাচ্ছ। কখনো কখনো মানবতার কাছে ভালোবাসাকে হার মানতে হয়। যাও আদিবা, নেহালের কাছে যাও। আন্টি বুঝছেন না আপনি? এটা বিয়ে বাড়ি, সারা বাড়ি ভর্তি মেহমান। এর মধ্যে ভিড় ভাড়টা উপেক্ষা করে কিভাবে আমি নেহালের কাছে যাব? তুমি চাইলেই সব সম্ভব আদিবা। না, সম্ভব নয়। এভাবে আমি সকলের সামনে বলতে পারবো না নেহালকে দেখতে যাচ্ছি। ঠিক আছে, আমিই ব্যবস্থা করে দিচ্ছি। কথাটা বলে আদিবার আলমারি থেকে 2টা শাড়ি বের করে ব্যালকনিতে বেঁধে ফেলে আর বলে, এখান থেকে বেয়ে নেমে যাও। আমি নিচে গাড়িতে তোমার অপেক্ষা করছি। না আন্টি, পড়ে গিয়ে যদি আমার হাত পা ভেঙে যায়? কিচ্ছু হবে না, যাও। বলে ঠেলে আদিবাকে নিচে নামিয়ে দেয় সায়নের মা। নিচে নেমে আদিবা এদিকে ওদিকে তাকিয়ে কাউকে দেখতে পায় না। আদিবা বুঝছে না কি করবে। কিছুক্ষণ পর ঘুরে তাকিয়ে দেখে সায়নের মা গাড়িতে হর্ন বাজছে। আদিবা তার দিকে তাকালে গাড়ির জানলার কাচের বাইরে নিজের মাথাটা আর হাতটা বের করে দিয়ে আদিবাকে ইশারায় ডাকে। না চাইতেও আদিবা এগিয়ে আসে। তারপর টেনে সায়নের মা আদিবাকে গাড়িতে ওঠায় আর আদিবা চুপটি করে সায়নের মায়ের পাশে বসে থাকে। কিছুক্ষণের মধ্যে আদিবা আর সায়নের মা হসপিটালে চলে আসে। হসপিটালে চারিদিকে ভিড় আর হাহাকার। একটা বাসের সাথে ট্রাকের অ্যাক্সিডেন্ট হয়েছে। ট্রাক চালক অ্যাক্সিডেন্টের সাথেই মারা যায় আর বাসের সব যাত্রী আহত আর 3 জন নিহত। সায়নের মা টেনে আদিবাকে এত লোকজনের মধ্যে থেকে হসপিটালের ভেতরে নিয়ে যায়। তারপর সেই নাম্বারে ফোন দেয় যে নাম্বার থেকে আদিবার ফোনে ফোন এসেছিল।
একজন নার্স রিসিভ করে আর বলে, পেশেন্টের ফোনে লাস্ট ডায়াল কলটি আপনার নাম্বার ছিল, তাই আপনাকে ফোন করা হয়েছে। ফোনে কথা বলতে বলতে নার্স এগিয়ে আসে আদিবার দিকে। তারপর সামনে এসে জিজ্ঞাসা করে, আপনারাই কি পেশেন্টের বাড়ির লোক? আদিবা চুপ করে থাকে। শায়নের মা বলে, হ্যাঁ, ইনিই পেশেন্টের স্ত্রী। শায়নের মা কথাটা বলার পর নার্স আদিবার হাতে একটা ফর্ম পূরণ করতে দেয় আর বলে, এটা পূরণ করে রিসিপশনে জমা দিয়ে আসুন। আদিবা না চাইতেও শায়নের মায়ের সামনে কিছু বলে না। সে যা যা করতে বলেছে আদিবা তাই করছে। রিসেপশনে ফর্মটা জমা দেওয়া হলেই পেছনে ঘুরে দাঁড়িয়ে থাকে মিতি দাঁড়ানো। মিতির হাতে পায়ে ব্যান্ডেজ আর কপালেও কিছুটা ব্যান্ডেজ করা। মিতি কিছু না বলে আদিবাকে জড়িয়ে ধরে কাঁদে আর বলে, তুমি এসেছো ভাবি, আমি জানতাম তুমি আমার ভাইয়ের ভালোবাসা একদিন ঠিকই বুঝবে। আমার ভাইয়ের অ্যাক্সিডেন্টের কথা শুনে তুমি ছুটে এসেছো, তাই না ভাবি? আদিবা কিছু বলে না। শায়নের মা মিতির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, হ্যাঁ মা, ঠিক বলেছো তুমি। তারপর মিতিকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে শায়নের মা সেই আংটিটা মিতির হাতে আবার পরিয়ে দেয়। এটা কি করছেন আন্টি? মিতি জানতে চায় শায়নের মায়ের কাছে। যেটা ঠিক মনে হয়েছে সেটা করছি। আদিবা তো তোমার ভাইয়ের কাছে চলে আসলো, এখন আমার ছেলেটার কি হবে? ওকে যে তোমার বিয়ে করতে হবে মা। আদিবা কথাটা শুনে যেন আকাশ থেকে পড়ল। সত্যি কি আন্টি মিতির সাথে শায়নের বিয়ে দেবে? এমন একটা পরিস্থিতিকে কাজে লাগিয়ে আন্টি খেললো আমার সাথে? না, এ মেনে নেওয়া যায় না। আদিবা কিছু বলতে যাবে তখনই মিতি বলে উঠল, আমার ভাইয়া কোথায়? অ্যাক্সিডেন্টের পর আমি অজ্ঞান ছিলাম, আমার আর কিছুই মনে নেই। ভাবি, আমার ভাইয়াকে দেখেছো তুমি? না, এখনো দেখিনি আমরা। একজন নার্স এখানে ওয়েট করতে বলেছে, এক্ষুনি এসে আমাদের নিয়ে যাবে তোমার ভাইয়ের কাছে। কিছুক্ষণ পর নার্সটা আসে আর আদিবাকে ডেকে নেহালের কেবিনের সামনে নিয়ে যায় আর বলে, এখানে আপনারা দাঁড়ান, পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল, বাঁচা মরা একমাত্র আল্লাহর হাতে। আদিবা শায়নের মাকে টেনে মিতির পাশ থেকে কিছুটা দূরে নিয়ে আসে। তারপর বলে, এসব আপনি কি করছেন আন্টি? আপনি জানেন কাল আমার আর শায়নের বিয়ে। দেখুন আন্টি, আমাকে এখানে আপনি আসতে বলেছিলেন, আমি এসেছি, কিন্তু আর না, আমি চলে যাচ্ছি এখান থেকে। কাল শায়ন আর আমার বিয়ে, আমি চাই না এবার আর কোনো গন্ডগোল হোক। বলে আদিবা ঘুরে চলে যাবে। পেছনে ফিরতে দেখে শায়ন দাঁড়ানো। শায়ন, তুমি এখানে? আদিবা প্রশ্ন করে শায়নের কাছে। শায়নও ঠিক একই প্রশ্ন আদিবাকে করে। তারপর শায়নের মা এগিয়ে এসে শায়নকে বোঝায় যে সে নায়েরের অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই আদিবাকে নিয়ে হসপিটালে এসেছে। কথাটা শুনে শায়ন রেগে যায়, বলে, কাল আদিবার সাথে আমার বিয়ে হবে, এটা জেনেও কেন আদিবাকে নিয়ে হসপিটালে আসলে মা? টিভিতে যদি তোমাদের না দেখতাম তাহলে তো আমি জানতেই পারতাম না যে তোমরা কোথায় এসেছো। শায়ন অনেক কিছু বলে তার মাকে, তাই বাধ্য হয়ে শায়নের মা বলে দেয় নিহালের সাথে আদিবার সম্পর্কটার কথা। আদিবা নিহালের স্ত্রী। কথাটা শুনে শায়ন যেন বড়সড় একটা ধাক্কা খায়। এখন তুই বল শায়ান, এর পরেও আদিবাকে বিয়ে করবি? শায়ন চুপ করে থাকে। পাশ ফিরে দেখে মিতি এগিয়ে আসছে তাদের দিকে। মিতি এসে শায়নকে দেখে একদম নীরব হয়ে যায়। শায়নকে তার মা আবার বলে, মিতিকে বিয়ে করবি শায়ান? শায়ন কিছুক্ষণ পর নীরবতা কাটিয়ে উঠে মায়ের কথায় সম্মতি জানায়, বলে, হ্যাঁ, করব। শায়নের মুখে হ্যাঁ শুনে মিতি যতটা খুশি হয় তার চেয়েও বেশি আদিবা রেগে যায়। রাগে আদিবা চিৎকার করে শায়নকে বলে, শায়ন, তুমি আমাকে ভালোবাসো বলেছিলে, কাল তোমার আর আমার বিয়ে, আর আজ এমন কথা বলতে পারো না? শায়নকে টেনে নিজের দিকে ঘুরিয়ে নেয় আদিবা। শায়ন আদিবাকে বলে, হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তোমার তো নেহালের সাথে আরো আগে বিয়ে হয়ে গেছে। এই কথাটা কি তুমি আমাকে আগে বলতে পারতে না? বললে কি হতো? তখন কি তুমি আমাকে মেনে নিতে? তাই বলে এতটা স্বার্থপর হবে তুমি? তোমার এই সত্যিটা জেনে আমার খুব কষ্ট হচ্ছে আদিবা। বিশ্বাস করো শায়ন, আমি জানতাম না নেহাল কবে আমাকে দিয়ে এই বিয়ের রেজিস্ট্রি পেপার সাইন করিয়ে রেখেছে। নাটক বন্ধ করো আদিবা, আমার ভালো লাগছে না। বলে শায়ান তার মাকে নিয়ে হসপিটাল থেকে চলে যায়। আদিবা শায়ানকে অনেকবার ডাকে, কিন্তু শায়ান পেছনে ঘুরে আদিবাকে আর একবারও দেখে না। কিছুক্ষণ পর আদিবাকে হসপিটালে এসে তার মা বাবা নিয়ে যায়। আদিবা সারা রাত কাঁদে আর ভাবে, শায়নের ভালোবাসা এতটাই ঠুনকো যে সামান্য একটা মিথ্যা গোপন করে আমাকে ছেড়ে চলে গেল। ওর থেকে তো নেহাল ভালো ছিল, যে এত অপমান আঘাত দেওয়ার পরও শুধু আমাকেই চেয়েছে, বারবার আমার কাছে ফিরে এসেছে। শায়ান আর নেহালের কথা চিন্তা করে সারাটা রাত অনেক নিবিরহের মধ্যে কাটায় আদিবা। একা একা কথা বলে, নিজে নিজেকেই প্রশ্ন করে কতটা কষ্ট দিয়েছে নেহালকে।
সকাল হতে আদিবা ছুটে হাসপাতালে চলে যায় নিহালের কাছে। সেখানে গিয়ে দেখে নিহালকে কেবিনে রাখা হয়েছে, আর কেবিনের বাইরের বেঞ্চে বসে সায়নের মা বাবা আর কাজী বিয়ে পড়াচ্ছে সায়ন আর মিতির। আদিবা তাদের সাথে কোনো কথা না বলেই ছুটে কেবিনের মধ্যে ঢুকে যায়। তারপর নিহালের পাশে বসে নিহালের বুকে ধাক্কা দিয়ে দিয়ে কাঁদতে থাকে, আর হেঁচকি তুলে তুলে নিহালকে ডেকে বলে, আমার সত্যি খুব ভুল হয়ে গেছে নেহাল। আমি বুঝে গেছি আপনার চেয়ে বেশি ভালো আর কেউ আমাকে বাঁচতে পারবে না। আমার এখন নিজেকে খুব একা মনে হচ্ছে। প্লিজ নেহাল, আপনার জীবনে আমাকে একটু জায়গা দিন। আদিবার ঝাঁকুনিতে নিহাল ব্যথা পেয়ে আহ বলে ওঠে। আস্তে করে চোখ দুটো মেলে দেখে আদিবা। নিহালের আহ করে ওঠা আদিবা বুঝতে পারে যে নিহাল ব্যথা পেয়েছে। আদিবা নিহালের বুকে হাত দিয়ে বলে, ব্যথা পেয়েছেন? বিশ্বাস করুন আমি ইচ্ছে করে ব্যথা দিতে চাইনি আপনাকে। আদিবা আর কিছু বলার আগে নিহাল সরে যাও আদিবা বলেই এক ধাক্কা দিয়ে আদিবাকে দূরে সরিয়ে দেয়, আর আদিবা নিচে পড়ে যায়। নিহাল আদিবাকে পড়ে যেতে দেখে ওঠাতে যাবে, তখন সামনে মিতিকে দেখে আর পারে না। শুধু কান্নাজড়িত কণ্ঠে দুই হাত আদিবার সামনে জোর করে বলে, প্লিজ আদিবা, চলে যাও এখান থেকে। আদিবা নিচে সেভাবেই বসে থেকে কাঁদতে থাকে। যা দেখে মিতি এসে আদিবাকে ধরে উঠিয়ে নিহালের পাশে নিয়ে বসায় আর বলে, আমি জানি ভাইয়া, সেদিন আমি তোমাকে নিষেধ করেছিলাম আর কখনো ভাবির কাছে না আসতে, কিন্তু আমি এটাও জানি তুমি ভাবিকে কতটা ভালোবাসো। আর তাই আজ যখন ভাবি নিজের থেকেই ভুল বুঝতে পেরে তোমার কাছে ফিরে এসেছে, তখন মেনে নাও ভাবিকে। হ্যাঁ ভাইয়া, আমি আমার মাথার টিপি তুলে নিচ্ছি। তুমি সুখে থাকো, এটাই আমি চাই। মিতির বলা শেষ হলেই নিহাল তাকিয়ে দেখে আদিবা এখনও কাঁদছে। আদিবার কান্না নিহালের যেন সহ্য হচ্ছে না। নিহাল আদিবাকে ঘুরিয়ে নিজের দিকে নেয়। তারপর আদিবার মুখটা তুলে কপালের একটা ঠোঁটের পরশ ছুঁয়ে দিতেই আদিবা ঝাঁপিয়ে নিহালের বুকের সাথে মিশে যায় আর শব্দ করে কাঁদে। নিহালের কাছে ক্ষমা চায় সব অন্যায়ের জন্য। আর নিহাল আদিবার এমন কাণ্ড দেখে অবাক হয়ে যায়, ভাবে সে কি স্বপ্ন দেখছে নাকি সবই বাস্তব। নিহাল আদিবার মাথায় হাত বুলিয়ে বলে ওঠে, আদিবা, বলুন। তুমি আমার সাথে আবার অভিনয় করছো না তো? আবার বাজে ধরে খেলছো না তো আমাকে নিয়ে? নিহালের এমন কথা শুনে আদিবা নিহালের বুক থেকে নিজের মাথাটা সরিয়ে নিয়ে আসে। সত্যি নেহাল, আমি এতটাই খারাপ যে চাইলেও আজ আমার আমিকে আপনাকে বোঝাতে পারবো না। হ্যাঁ, আমি আপনার যোগ্য না। চলে যাব আমি। মিতি, তোমার ভাইকে একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে দিও। কথাটা বলে আদিবা উঠে যাবে। নিহাল আদিবার হাতটা ধরে বসে। আমার অন্য কোনো মেয়ের প্রয়োজন নেই, আমার মন শুধু তোমাকেই খোঁজে। সেটা বলছো না? তুমি ছাড়া আর কেউ কখনো আমার জীবনে আসবে না। তুমি আছো, তুমি ছিলে, আর তুমিই থাকবে। তুমি চাইলেও আমি তোমাকে আমার থেকে দৌড়ে যেতে দিব না। দরকার হলে বেঁধে রাখবো, বন্দি করে রাখবো। নিহালের কথা শুনে আদিবা হেসে ওঠে। এমন সময় আদিবাকে বাড়িতে কোথাও খুঁজে না পেয়ে আদিবার বাবা মা হসপিটালে চলে এসেছে। তারা আদিবাকে নিয়ে যেতে চাইলে আদিবা যেতে চায় না। তারপর সায়নের বাবা মা আর সায়ন তাদেরকে বোঝালেই তারা আদিবা আর নিহালকে মেনে নেয়। আর তারা সিদ্ধান্ত নেয় নিহাল আদিবা আর সায়ান মিতির বিয়ে আবার হবে, খুব ধুমধাম করে। এখন সবাই খুব খুশি। নিহাল আদিবা আর সায়ান মিতি দুই জুটি একে অপরকে মেনে নিয়েছে। সায়নের প্রথমে একটু কষ্ট হয়েছিল আদিবাকে বলতে, কিন্তু মিতি তার ভালোবাসার ব্যবহার দিয়ে সায়নের মনে নিজের জন্য জায়গা তৈরি করে নিয়েছে। নিহাল সুস্থ হলে খুব ধুমধাম করে আবার তাদের বিয়ে হবে। সকলে ওদের জন্য দোয়া করবেন। তিন দিন জ্ঞান ফিরতেই চোখ দুটি মিটমিট করে খুলে দেখে সে আরাফের পাশে গাড়িতে বসে আছে। উঠে নড়ে চড়ে আরাফকে কিছু বলতে যাবে, তখনই টের পেল তার হাত পা রশি দিয়ে বাঁধা। কিছু বলতেও পারছে না। আরাফ তার মুখে একটা ওড়না দিয়ে বেঁধে রেখেছে। মুহূর্তে তিন্নির চোখ দুটি রাগের চোটে লাল হয়ে গেছে। রাগে ঘৃণায় একাকার হয়ে আরাফের দিকে আগুনের দৃষ্টিতে তাকিয়ে আছে। আরাফ তিন্নির হাত পা বেঁধে জোর করে তাকে নিজের সাথে নিয়ে চলে যাচ্ছে। আরাফ সামনে তাকিয়ে গাড়ি ড্রাইভ করছে আর মাঝে মাঝে তিন্নির দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিচ্ছে। আরাফের এই হাসিটা তিন্নির কাছে মোটেও সহ্য হচ্ছে না। আরাফের থেকে চোখ সরিয়ে তিন্নি বাইরে তাকিয়ে আছে। হঠাৎ কিছু একটা ভাবতেই তিন্নি ছটফট করতে শুরু করলো। তার হাত পায়ে বাঁধা রশিগুলো খোলার চেষ্টা করছে, কিন্তু পাচ্ছে না। তা দেখে আরাফ বলল, ছটফট করতে হবে না, আমরা চলে এসেছি। আর সরি এইভাবে বেঁধে রাখার জন্য।
এর থেকে ভালো কোনো উপায় আমার কাছে ছিল না। কথাটা বলে আরাফ তার বাসার সামনে গাড়িটা ব্রেক করে, মোবাইলটা হাতে নিয়ে ছোট বোন আনহাকে কল করে। সাথে সাথে আনহা কল রিসিভ করে বলল, ভাবিকে নিয়ে এসেছো? হ্যাঁ, নিয়ে এসছে। উপরে সব রেডি তো? সব কিছু রেডি, তুমি শুধু ভাবিকে নিয়ে ভিতরে চলে আসো। ওকে। আরাফ গাড়ি থেকে নেমে তিন্নিকে কোলে তুলে নিল। তিন্নি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। একটা সময় ছিল যখন তিন্নি নিজের সবটা উজাড় করে আরাফকে ভালোবেসেছিল। আজ এই মানুষটাই তার কাছে পৃথিবীর সবচাইতে ঘৃণিত মানুষ, যাকে চাইলেও সে দ্বিতীয়বার কখনো ভালোবাসতে পারবে না। আরাফ তিন্নিকে কোলে নিয়ে বাসার মেন ডোরে ঢুকতেই তার বাবা আশরাফুল এহসান তিন্নিকে দেখে বলল, আরাপ, মেয়েটার সাথে কাজটা তুই ঠিক করিসনি। বাবা, আজ প্রথম আমি একটা কাজ ঠিক করতে যাচ্ছি। আমি জানি তুমি এটাই চাও। আশরাফুল এহসান কিছু না বলে ভেতরে চলে গেলেন। তিনি সবসময় চাইতেন তিন্নি এই বাড়ির বউ হয়ে আসুক। ছোটবেলা থেকে তিনি তিন্নিকে অনেক পছন্দ করতেন, কারণ তিন্নি একমাত্র মেয়ে যে ছোটবেলা থেকে আরাফকে নিঃস্বার্থ ভালোবেসে গেছে, যার ভালোবাসায় ছিল না কোনো খাত, কোনো চাহিদা, কোনো কিছু পাওয়ার আশা। ছিল 15 বছরের অপেক্ষা আর এক বুক ভালোবাসা। আরাফ তিন্নিকে নিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। নিজের রুমে গিয়ে তিন্নিকে কোল থেকে নামিয়ে বিছানায় বসিয়ে দিল। ফ্লোরে হাঁটু গেড়ে বসে বিছানায় 2 হাতের কনুইতে ভর দিয়ে আরাফ তিন্নির দিকে অপলক তাকিয়ে আছে। খয়েরি বেনারসি শাড়ি, টানা টানা কাজল, কালো চোখ, নাকে নলো, গা ভর্তি গহনা, মেহেদি রাঙা হাতে 2 হাত মুঠো চুড়ি, মায়াবী মুখটায় বধূ সাজে যেন কোনো অপ্সরীকে হার মানাবে। আরাফ মুগ্ধ নয়নে তাকিয়ে আছে তার মায়াবতীর দিকে। মেয়েটা কি সত্যি এত সুন্দর, নাকি আরাফের কাছে এমনটা মনে হচ্ছে? মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে অপরূপা মেয়েটা তার সামনে বসে আছে, আর সে বেঘরে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে তার দিকে। আরাফের এই মুগ্ধ নয়নে তাকিয়ে থাকা তিন্নির কাছে মোটেও সহ্য হচ্ছে না। তিনি নিজের মুখটা আরাফের থেকে অন্যদিকে ঘুরিয়ে নিয়েছে। এই মুহূর্তে ইচ্ছে করছে আরাফের চোখ দুটি তুলে ফেলতে, কিন্তু তার হাত পা দুটোই বাঁধা, তাই এই মুহূর্তে কিছু করা সম্ভব না। আন্না এসে দরজায় নক করতেই আরাফ চমকে উঠল। তিন্নির দিকে তাকিয়ে থাকতে থাকতে ভুলে গেছে এখন তাকে কি করতে হবে। আরাফ বসা থেকে উঠে কিছু বলতে যাবে, তখনই আন্না বলল, ভাইয়া, হয়েছে হয়েছে, কিছু বলতে হবে না। এখন কি কাজী আঙ্কেলকে আসতে বলবো? আজ আমার বিয়ে। আমার পরনের টি শার্ট দেখেছিস কেমন দেখাচ্ছে? দাঁড়া, একটা নতুন শিরোনি পরে আসি, তারপর। কথাটা বলার সাথে সাথে তিন্নি চোখ দুটি বড় বড় করে আরাফের দিকে তাকিয়ে আছে। তিন্নির এমন তাকানো দেখে আরাফ বলল, কি অবাক হবার মতো কিছুই বলিনি। আজ প্রথম তো আর আমাদের বিয়ের কথা হচ্ছে না। সেই 15 বছর আগে থেকেই তো তুমি এই দিন অপেক্ষা ছিলে। আজ তোমার সব অপেক্ষা আমি শেষ করে দেব। কথাটা বলে আরাফ শেরওয়ানিটা হাতে নিয়ে চেঞ্জ করতে চলে গেল। আন্না এসে তিন্নির পাশে বসতেই তিন্নি ছলছল চোখে তার দিকে তাকিয়ে আছে, হয়তো কিছু বলার চেষ্টা করছে। তিন্নির মুখে বাঁধা ওড়নাটা আন্না খুলে দিলে তিন্নি বলল, আনহা প্লিজ আমার হাতের বাঁধনটা খুলে দাও, আমাকে যেতে হবে। আজ আবার বিয়ে, বাড়িতে সবাই আবার অপেক্ষায় আছে। ভাবি, ভাইয়া তোমাকে অনেক ভালোবাসে। তার চেয়ে অধিক পরিবার আমি নিজের আত্মসম্মানকে ভালোবাসি, সেটা তুমি আর তোমার ভাইয়া খুব ভালো করে জানো। ভাইয়া নিজের ভুল বুঝতে পেরেছে। ভাবি প্লিজ ভাইকে ক্ষমা করে দাও। সেটা আমার পক্ষে অসম্ভব, আর আমি তোমার ভাবি না। আরাফ বাথরুম থেকে বেরিয়ে শেরওয়ানির হাতাটা ঠিক করতে করতে বলল, ভাবি না তো কি হয়েছে, কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে, এত তারা কিসের? মিস্টার রায়মান এহসান আরাফ, আপনি যদি দয়া করে আমার হাতের পায়ের বাঁধনটা খুলে দেন, আমি বাসায় যেতাম। আপনার বোনের ভাবি হবার তারা না থাকলেও অন্য কারো ভাবি হবার তারা আমার ঠিকই আছে, কারণ আমার হবু বর ফারহান এখনও আমার অপেক্ষায় আছে। আরাফ তিন্নির দিকে তাকিয়ে তার কথার কোনো তোয়াক্কা না করে আনহাকে বলল, আনহা, কাজী আঙ্কেলকে নিয়ে আয়, আমি বিয়ের জন্য সম্পূর্ণ তৈরি। কিন্তু আমি তৈরি না। আমি তো ঠিকমতো বর সাজিনি। তুমি তো বেনারসি শাড়ি পরে নতুন বউ সেজে বসে আছো। তোমাকে দেখে কে বলবে তুমি বিয়ের জন্য তৈরি না? বলে আরাফ হো হো করে হেসে দিল। আরাফের হাসি দেখে তিন্নির রাগে গা জ্বলে যাচ্ছে। আন্না রুম থেকে বেরিয়ে গেলেই আরাফ তিন্নির কাছে গিয়ে তার হাত পায়ের রশিগুলো খুলে দেয়। তিন্নি মুক্ত হতেই বিছানা ছেড়ে উঠে রুম থেকে বেরিয়ে যেতে লাগলেই আরাফ তার হাত ধরে বলে, কোথায় যাচ্ছ? কথাটা বলার সাথে সাথে তিন্নি আরাফের দিকে রাগী চোখে তাকিয়ে বলল, আমার হাত ছাড়েন। ছাড়ার জন্য তো এই হাত ধরিনি, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত একসাথে পথ চলার জন্য এই হাত ধরেছে। আপনার সাথে পথ চলার স্বপ্ন আমার সেই দিন শেষ হয়ে গেছে, যেদিন আমি শর্তে হেরে গেছি। তিন্নি, তুমি তো বলেছিলে ভালোবাসা কোনো শর্তে আবদ্ধ হয় না। আমি জানি,
তুমি এখনো আমাকে ভালোবাসো। মিস্টার রায়মান এহসান আরাফ, আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমি মালিহা মুন তিন্নি। নিজের আত্মসম্মানের থেকে বেশি কখনো কাউকে ভালোবাসি না। যদি এমনটা ভেবে থাকেন, এটা একান্ত আপনার ভুল ধারণা। অবশ্য আপনার সাথে আমার পথ চলার স্বপ্নটা সেই দিন শেষ হয়নি যখন আমি শর্তে হেরেছিলাম। স্বপ্নটা তখন ভেঙেছিল যখন আপনি আমার আত্মসম্মানে আঘাত করেছিলেন। বললাম তো সরি, আর কতবার বলবো? ভুল তো যে কেউই করতে পারে, তেমন আমারও হয়ে গেছে। আমি সত্যি অনুতপ্ত। আমি কি একটা সেকেন্ড চান্স পাওয়ার যোগ্য না? আরাফ অনেক বিনয়ী হয়ে কথাগুলো বলছিল। তখনই কাজী সাহেব আর আন্না তাদের রুমে চলে আসলো। আরাফ এখনও তিন্নির হাত ধরে আছে। আর যদি তিন্নি তাকে ছেড়ে চলে যায়, আরাফ কখনোই তাকে আর ফিরে পাবে না। কাজী সাহেব বিয়ের সব কাজ সম্পাদন করে তিন্নির দিকে রেজিস্ট্রি পেপার এগিয়ে দিল সাইন করার জন্য। তিন্নি সাইন না করে চুপ করে বসে আছে। আরাফ তিন্নির দিকে একটা কলম এগিয়ে দিয়ে বলল, সাইন করো। করব না। আমি বলছি সাইন করো। বললাম তো করব না। তোমাকে বলছি সাইন করতে। আমি সাইন করব না। কি করবেন আপনি? সাইন না করলে বিয়ে হবে কিভাবে? আপনি কি এই বিয়ে নিজের ইচ্ছায় করছেন না? না। কাজী আঙ্কেল, এই মেয়েকে দেখে কি আপনার মনে হচ্ছে এই মেয়েকে আমি জোর করে বিয়ে করতে চাইছি? আপনি বলেন, কাউকে জোর করে এত সুন্দর বউ সাজানো যায়? আমাকে দেখে কি আপনার মনে হয় না এই মেয়ে আমাকে জোর করে বিয়ে করতে চাইছে? মাথায় পাগড়ি নেই, ভালো একটা শিরোনি পড়েনি। আমার তো কপালটাই খারাপ। কোথায় ভেবেছিলাম অনেক বড় অনুষ্ঠান করে ধুমধাম করে বিয়ে করব, পুরো এলাকার মানুষকে আমার বিয়েতে ইনভাইট করব। তার হলো না। এই মেয়ে এত তাড়া দিচ্ছে যে বিয়েটা আজকেই করতে হচ্ছে। কথাটা বলে আরাফ তিন্নির দিকে তাকাতে দেখে সে আরাফের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। এইভাবে তাকিয়ে আছো কেন? মনে হচ্ছে চোখ দিয়ে গিলে খেয়ে ফেলবে। সময় থাকতে চুপ হয়ে যান। কেন, কিছু ভুল বললাম নাকি? এতক্ষণ তো বিয়ের জন্য লাফাচ্ছিলে, এখন এমন করছো কেন? আমি বিয়ের জন্য লাফাচ্ছিলাম, নাকি আপনি আমাকে আমার বিয়ের আসর থেকে জোর করে তুলে নিয়ে এসেছেন? তোমাকে বিয়ের আসর থেকে কই জোর করে তুলে নিয়ে আসলাম? তুমি পার্লার থেকে বাসে ফিরছিলে, সেখান থেকে নিয়ে এসছে। একবারও তো বলনি আমার সাথে আসবে না। বলবো কিভাবে? আমাকে বেহুশ করে দিয়েছেন। আচ্ছা বাদ দাও, আজ তোমার বিয়ে। বিয়ে যার সাথে হোক তাতে কি, আমাকে বিয়ে করো আর যাকে করো। তোমার বিয়ে করা দরকার, তুমি বিয়ে করো। রেজিস্ট্রি পেপারে সাইন করে কবুল বললেই হয়ে গেল আমাদের বিয়ে। ব্যাস, আর কি চাই? আপনি কি বুঝতে পারছেন না, যার নাম নিতে আমার রুচিতে বাঁধে, যাকে কল্পনা করতো আমার ঘৃণা হয়, তাকে বিয়ে আমার জীবন সাজাবো? এটা আমার পক্ষে সম্ভব না। আরাফ ভাবেনি তিন্নি তাকে এতটা ঘৃণা করে। হয়তো এটা তার প্রাপ্য ছিল। এটা ভেবেই নিজেকে সামলে নিয়ে ছোট্ট একটা হাসি দিয়ে বলল, চাইলে সব কিছুই সম্ভব। আমি আপনাকে ঘৃণা করি। ঘৃণার মানুষ বুঝছেন না? এমন পরিস্থিতি দেখে কাজী সাহেব কিছুটা বিরক্তি নিয়ে বললেন, আপনারা কি সত্যি বিয়ে করবেন নাকি করবেন না? কাজী আঙ্কেল, আপনি আমাকে 5 মিনিট সময় দেন, আমি ওর সাথে একটু আলাদা কথা বলতে চাই। ঠিক আছে, আমি বাহিরে অপেক্ষা করছি। আপনাদের কথা শেষ করে আমাকে মতামত জানান। হুম। কাজী সাহেব আর আন্না বাইরে চলে গেলেই আরাফ দরজাটা বন্ধ করে এসে তিন্নিকে বলল, তুমি কি রেজিস্ট্রি পেপারে সাইন করবে নাকি? নাকি কি করবেন শুনি? কি করবো সেটা তো সময় হলে দেখতে পাবে। জোর করে বিয়ে করবেন? প্রয়োজনে তাই করব। আমি বিয়ে করব না। সারা জীবন চিরকুমারী হয়ে থাকবো, তবুও আপনাকে বিয়ে করব না। নিজের আত্মসম্মানকে খুব ভালোবাসো, তাই না? কেন, সন্দেহ আছে? নিজের আত্মসম্মান সতীত্ব বাঁচিয়ে রাখতে পারবে আমার হাত থেকে? কি বলতে চাইছেন? আমি কি বলতে চাইছি তুমি বুঝতে পারছো না? আরাফ কি বলতে চাইছে তিন্নি খুব ভালোভাবে বুঝতে পারছে। তাই আরাফের থেকে পিছু পা হতে লাগলেই আরাফ তার হাত ছেড়ে কোমর জড়িয়ে ধরে একটানে নিজের কাছে নিয়ে বলল, কোথায় যাচ্ছ? আমি না চাইলে তুমি বাড়ি থেকে তো দূরের কথা, এই রুম থেকে কোথাও যেতে পারবে না। তুমি বিয়ে করো আর না করো, তোমাকে আমার সাথেই থাকতে হবে। যদি বৈধভাবে থাকতে চাও তো রেজিস্ট্রি পেপারে সাইন করে দাও, আর অবৈধভাবে নিজের সতীত্ব আত্মসম্মান বিলিয়ে থাকতে চাইলে আমার কিছু যায় আসে না। আমি শুধু তোমাকে চাই, হোক বৈধ বা অবৈধ। আরাফ খুব ভালোভাবে জানে এই কথাগুলো বলার পর তিন্নি তাকে আরও বেশি ঘৃণা করবে। কিন্তু তিন্নিকে সে এতটা ভালোবাসে যে এখন আর তিন্নিকে ছাড়া থাকা তার পক্ষে সম্ভব না। তিন্নি বিষময় নিয়ে আরাফের দিকে তাকিয়ে আছে। সত্যি কি একটা সময় এই মানুষটাকে নিজের সবটা উজাড় করে ভালোবেসেছিল তিন্নি, যার কাছে তার আত্মসম্মানের কোনো মূল্য নেই? আজ তার নিজের প্রতি ঘৃণা হচ্ছে।
কেন সেই মানুষটাকে ভালোবেসেছিল? মানুষ চিনতে তো কখনো ভুল করতো না তিন্নি, তাহলে আরাফকে চিনতে এত বড় ভুল কিভাবে করলো? তিন্নি আরাফের চোখে চোখ রেখে বলল, সরাসরি বললেই পারেন, আমার দেহটা চাই আপনার। তুমি আমারও ভুল ভাবছো, তোমার সবটা চাই আমার। অবৈধভাবে নিজের আত্মসম্মান বিলিয়ে থাকবো, এটা তো আমার পক্ষে সম্ভব না। বিয়েটা আমি অবশ্যই করব। তবে একটা বিষয় খুব ভালোভাবে দেখেন, বিয়ের পর আবার আপনাকে যেন অনুতপ্ত না হতে হয়। এই 1 সপ্তাহ অনেক ভেবেছে, আর ভাবতে চাই না। আরাফ আর তিন্নির বিয়েটা হয়ে গেল। তিন্নি এক প্রকার আরাফের সাথে জেদ করে বিয়েটা করেছে। আরাফকে ভালোবেসে যে প্রতিদান সে পেয়েছে, বিয়ের পর যেন সেগুলো একটা একটা করে আরাফকে ফেরত দিতে পারে, সেই জন্য।